100.1 FM গোল্ডে আরোগ্য নিয়ে বিশ্বজিৎ আর মৌসুমী আপনাদের সঙ্গে রয়েছে। আর আরোগ্য মানেই তো আপনারা অপেক্ষা করে থাকেন যে আজ কি নিয়ে আলোচনা হবে, কারণ আপনাদের প্রশ্ন আমাদের কাছে চলে আসে। কারণ আপনারা সকাল থেকেই আজ পোস্টার দেখেছেন, পোস্টার দেখে অনেকেই অনেক প্রশ্ন তৈরি করে রেখেছেন। আর যে বিষয়টা আজ বেশ কঠিন লাগে আপনাদের, কারণ সার্জারি শুনলেই আপনাদের কোথাও একটা ভয় করে, বাবা আবার সার্জারি। তারপর শীতকালে নাকি কাটাছেঁড়া হলে ব্যথাটা খুব বেশি হয়, সবাই বলে। আমরা শুনবো, আমাদের সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন ডক্টর প্রসেনজিৎ চৌধুরী। তিনি কনসালটেন্ট ল্যাপ্রোস্কোপিক লেজার অ্যান্ড জেনারেল সার্জারি, কলকাতার এই শহরের বিভিন্ন স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠানে তিনি প্র্যাকটিস করেন। এবং আজকে সার্জারির খুঁটিনাটি শুনবো আমরা তার কাছ থেকে। স্বাগত জানাই আপনাকে। নমস্কার। মৌসুমী বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে, এবং আপনারা থাকবেন কিভাবে, মানে সার্জারির যে কোনো খুঁটিনাটি যদি প্রশ্ন আপনি করতে চান, তার উত্তর চান, তাহলে আপনি যে বিষয়গুলো জানতে চাইছেন সেটা নিয়ে আসবেন। কিভাবে আসবেন? বিভিন্ন মাধ্যমে। 22488085 এই নাম্বারে সরাসরি চলে আসতে পারেন। আপনি একেবারে আমাদের ফোনে সরাসরি ডাক্তারবাবুর সাথে কথা বলে নিতে পারেন। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা কিনা 9903059992, এখানে প্রশ্ন করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক লাইভ কিন্তু শুরু হয়ে গিয়েছে। সেই ফেসবুক লাইভে মানে 100.1 FM গোল্ডের যে পেজ রয়েছে সেখানে, এবং আকাশবাণী কলকাতা, এই দুটো পেজেই সরাসরি লাইভ আপনি এসে কমেন্ট সেকশনে কমেন্ট করে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, যদি কোনো রকমের প্রশ্ন আপনার থাকে। সুতরাং আপনারা ভাবছিলেন এতক্ষণ যে বিশ্বজিৎ আর মৌসুমী শুধু প্রশ্ন করবে, আমাদের সঙ্গে অনুষ্ঠানে আপনারাও রয়েছেন। 22488085 এই নাম্বারে আসুন, অথবা 9903059992 এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করুন। আমাদের ফেসবুক পেজে যে লাইভ হচ্ছে তার কমেন্ট সেকশনে গিয়ে আপনি আপনার প্রশ্ন আমাদের কাছে পাঠাতে পারেন। আরো একবার আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। প্রথমেই যে প্রশ্নটা আমি একদম শুরু করেছিলাম ইন্ট্রোডাকশনে, যে এই যে সার্জারির কথা শুনলেই সবাই ভয় পায়, আমি ভয়ের প্রসঙ্গে পরে আসছি। শীতকালে সার্জারি, ব্যথা নাকি কমতে চায় না, শীতকালে কি সার্জারি করা উচিত নয়? না, এটা একদমই একদম ভুল কথা। বরং আমি তো কিছু পেশেন্ট পাই যারা বলেন ডাক্তারবাবু শীতকালে করাবো, কারণ গরমে ঘাম বেশি হয়। কিন্তু গরম শীত বলে কিছু এরকম কোনো মানে নেই। যখন সার্জারির প্রয়োজন তখনই করানো উচিত। ঋতু পরিবর্তনের সাথে সার্জারির ফলাফলের কোনো চেঞ্জ হয় না। বেশ। আচ্ছা, এখন তো সার্জারি মানে আমরা সাধারণত দুটো প্রসেস শুনি, একটা মাইক্রো সার্জারি, একটা ওপেন সার্জারি। তো কোন ক্ষেত্রে মাইক্রো সার্জারিটা করা যায় এবং কোন ক্ষেত্রে ওপেন সার্জারির দরকার? এই মিথটা একটু আমাকে ভেঙে বলতে হবে যে মাইক্রো সার্জারি জিনিসটা কিন্তু যেটায় মাইক্রোস্কোপ ইউজ হচ্ছে, অর্থাৎ যেমন কানের সার্জারি আমরা যখন মাইক্রোস্কোপ ইউজ করি তাকে মাইক্রো সার্জারি বলি। যখন আমরা কোনো মাথায় ব্রেনের সার্জারি করি সেখানে মাইক্রোস্কোপ ইউজ হয়, সেটাকে আমরা তখন মাইক্রো সার্জারি বলি। কিন্তু ইন জেনারেল মানুষ ল্যাপারোস্কোপিক সার্জারির সাথে মাইক্রো সার্জারিটাকে একটু গুলিয়ে ফেলেন। ল্যাপারোস্কোপিক মানে পেটের মধ্যে একটা ফুটো করে ক্যামেরা ঢুকিয়ে যে সার্জারিগুলো হয় তাকে বলে ল্যাপারোস্কোপিক সার্জারি। যেমন গল ব্লাডার, হার্নিয়া, ওভারিয়ান সিস্ট, বিভিন্ন রকম হাইড্রাটিস সিস্ট লিভারের, এবং এখন তো বহু বহু ক্ষেত্রে যেমন কোলন রিসেকশন, বড় বড় অ্যানাস্টোমোসিস, ইভেন ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে হচ্ছে। মাথায় রাখতে হবে সার্জিক্যাল প্রিন্সিপাল সেম, মানে একই অপারেশন হচ্ছে, শুধু আমাদের পেটটা বড় করে কাটতে হচ্ছে না, কয়েকটা ছিদ্রের মাধ্যমে এই অপারেশনটা সম্ভব হচ্ছে। ফলে তাড়াতাড়ি করে আমরা ব্যথা যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারছি, আমরা তাড়াতাড়ি করে অফিস জয়েন করতে পারছি, এই সুবিধাটা আমরা পাচ্ছি। এমন কোন অপারেশন কি আছে যেটা ল্যাপ্রোস্কোপি অপারেশনে সম্ভব নয়? হ্যাঁ, এরকম অনেক অপারেশন আছে যেটা ল্যাপারোস্কোপিক অপারেশনে সম্ভব নয়। যেমন ধরুন পেটের যে অপারেশনগুলো নয়, ধরুন ব্রেস্ট সার্জারি, সেটা ল্যাপারোস্কোপি করে সম্ভব নয়। বা ধরুন আমরা কোনো পায়ের ভেরিকোজ ভেনের অপারেশন করব, সেটা কোনোদিন ল্যাপারোস্কোপি করে সম্ভব নয়। ধরুন কোনো টিউমার, যেটা ধরুন বোন টিউমার বা কোনো চামড়ার টিউমার, সাবকুটেনিয়াস টিস্যুর টিউমার, যেগুলো আমরা সিবেসিয়াস সিস্ট, লাইপোমা, ফাইব্রোমা, সেগুলো কোনোদিন ল্যাপারোস্কোপি করে সম্ভব নয়। ফলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে পেটের ভেতরের যে অর্গানের সার্জারি, সেগুলো যদি আমরা ক্যামেরা ঢুকিয়ে ফুটো করে অপারেশন করি সেটাকে আমরা বলি ল্যাপারোস্কোপিক সার্জারি। সেটাই যদি কোটে করি সেটাকে বলি ওপেন সার্জারি। কিন্তু পেটের বাইরে অন্যান্য জায়গায় যদি আমাদের কোনো রোগ থাকে যেখানে সার্জারির প্রয়োজন, সেখানে কিন্তু ল্যাপারোস্কোপির কোনো রোল নেই।
আমার শুনতে শুনতে অবাক লাগছিল আপনার কাছে, আপনি হার্নিয়ার কথা বলছিলেন। একটা সময় হার্নিয়া ছিল যেটা ওপেন ছাড়া অপারেশন করা যেত না, একটা মেস বসিয়ে দেওয়া হতো। একদম এখনকার দিনে হার্নিয়া কি ওপেন না করে করা যায়? একদম এখন তো হার্নিয়া ওপেন করে করাই হয় না বলতে গেলে, মানে বিশেষ করে কলকাতা শহরে তো এখন সবাই ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমেই করেন। কারণ সুবিধা যেটা হলো যে ধরুন বাইল্যাটারাল ইঙ্গুইনাল হার্নিয়া, দুদিকে হার্নিয়া হয়েছে, আমি যদি ওপেন অ্যাপ্রোচ করি তাহলে আমাকে দুদিকে কাটতে হচ্ছে। এদিকে আমি যদি ল্যাপারোস্কোপিক সার্জারি করি ওই 3টে ফুটো করেই আমি দুদিকেই কিন্তু অপারেশন করে দিতে পারছি, ফলে এত বড় সুবিধা আমি পাচ্ছি। এবং এক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু আমাকে ওখানে কাটতে হচ্ছে না, ফলে মেশ ইনফেকশন, ওখানে জালের ইনফেকশন বলুন, উন্ড ইনফেকশন, এগুলো অনেক কমে যাচ্ছে। পেশেন্ট দ্রুত সুস্থ হয়ে উঠছে, একদিনের মধ্যে বাড়ি যাচ্ছে, খুব তাড়াতাড়ি অফিসে জয়েন করতে পারছে। ফলে তার সব দিক থেকে ইকোনমিক্যাল সেক্টরে বলুন, তার অফিস জয়েনিংয়ে বলুন, তার মেন্টাল ফিজিক্যাল যে ক্যাপাসিটি বলুন, সব দিকেই সে বেনিফিটেড হচ্ছে। এইবারে যে প্রশ্নটা করব হার্নিয়া নিয়ে, সবাই এই প্রশ্নটা করে, সবাইকে করে। হার্নিয়া কি একবার অপারেশন করলে, যে ল্যাপারোস্কোপির মাধ্যমে যে অপারেশন হচ্ছে, আবার হার্নিয়া হতে পারে? হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে একটা রেকারেন্স রেট অনেক সময় থাকে। এর পিছনে কিন্তু কিছু ইডিওপ্যাথিক কারণ, যে যার কোনো এক্সপ্লেনেশন হয় না। আরেকটা ভাইটাল কারণ পেশেন্টের সহযোগিতা, যে কারণে হার্নিয়া অপারেশনের পর আমরা বলি কিছু এসেনশিয়াল জিনিস, সেটা ওপেন হোক বা ল্যাপারোস্কোপিক হোক। যেমন মাটিতে বসবেন না, পেটে চাপ পড়ে এমন কোনো কাজ করবেন না, বাইকে ওই যে আমরা পা দিয়ে বাইক কিক করে বাইক স্টার্ট করি সেই কাজগুলো করবেন না, শাটার তুলবেন না উপরের দিকে, ভারী বালতি তুলবেন না, মায়েরা যে উবু হয়ে বসে জামা কাপড় কাচেন, তরকারি কাটেন, সেগুলো করবেন না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আরও একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা গ্রামের দিকে সমস্যা, কমোড, আমাদের যে ইন্ডিয়ান ল্যাট্রিন সিস্টেম, এটা উবু হয়ে বসতে হচ্ছে। হার্নিয়ার পর আমি যদি অ্যাবডোমিনাল প্রেশার রাইজ, এমন কোনো কাজ করি যেখানে আমার অ্যাবডোমিনাল প্রেশার রাইজ হচ্ছে, কি হয় যে জাল বা মেশটা আমি বসিয়েছি তার পজিশন যদি চেঞ্জ হয়ে যায়, তখন হার্নিয়া কিন্তু আবার রেকার করতে পারে। এছাড়াও এটা একটা ইউনিভার্সাল ফ্যাক্টর, যে গোটা পৃথিবীতেই দেখা গেছে যে মোটামুটি 5 to 6% একটা রেকারেন্স রেট কিন্তু থাকতে পারে। সেটা অনেক ফ্যাক্টর, পেশেন্টের ফ্যাক্টর, অপারেশনের ফ্যাক্টর, অপারেশনের সময় পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা, এবং অসংখ্য ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। বেশ, আমাদের ফোনে কে আছেন একবার সরাসরি দেখে নি। হ্যালো। কি প্রশ্ন আছে? নমস্কার। নমস্কার বিশ্বজিৎ দা। বলুন। আমি শঙ্কর বাগ বলছি, মশাট, হুগলি থেকে। ডাক্তারবাবুকে নমস্কার। নমস্কার। আমার দুটো প্রশ্ন আছে। আমাদের যে অনেক সময় শরীরের মধ্যে দেখা যায় আর বলে পেটে পাথর হয়েছে, এটা নিয়ে যদি কেউ সার্জারি করতে চায়, এক নম্বর মানে কিরকম কি, অনেক অনেক দরিদ্র মানে পরিবার আছে, হয়তো খুব একটা পয়সা করি খুব একটা কম, যা চাইছে যে একটু কম খরচের মধ্যে কি কোনো সার্জারি করা যাবে, এক নম্বর। আর যদি মাথায়, আপনি টিউমার বলছিলেন, মাথায় টিউমার যদি হয়, অনেকে কি মানে ভয়ে চিন্তা করে যে ভয় আছে বা মাথা টিউমার হয়েছে, এখন করব না, যে পরবর্তীকালে করব, বা কম খরচের মধ্যে হবে কি, সেটা একটু শুনতে থাকুন। এবার দুটো প্রশ্ন। এবার পেটের পাথর, এইটা খুব কমন একটা আমরা প্রবলেম ফেস করি, রাখবো পেটে পাথর হয়েছে। এবার পেটে পাথরের অনেক কটা জায়গা আছে পাথর হওয়ার, যেমন পিত্তথলিতে পাথর হতে পারে, পিত্ত নালীতে পাথর হতে পারে, কিডনি, আমাদের কিডনিতে পাথর হতে পারে, কিডনি থেকে বেরিয়ে যে ইউরেটার, যে মূত্র নালী, সেখানে পাথর থাকতে পারে, আমাদের মূত্রথলি, ব্লাডার, ইউরিনারি ব্লাডার, সেখানে পাথর হতে পারে। ফলে পেটে পাথর হয়েছে একটা ভেগ টার্ম, আমাদেরকে ডায়াগনোসিস করতে হবে কোনখানে পাথর। যেমন ধরুন কিডনিতে পাথর হলে আমরা কিন্তু কিডনি কেটে বাদ দিয়ে দিচ্ছি না, কারণ কিডনি একটা ভাইটাল অর্গান। ওটা এখন আমরা যেটা করি, এখন আর অপারেশনই করতে হচ্ছে না, মানে কাটাকুটির কোনো প্রশ্ন হচ্ছে না, আমরা একদম মূত্র নালী দিয়ে ঢুকে গিয়ে আমরা লেজারের মাধ্যমে সেই পাথর ভেঙে বার করে দিতে পারছি। ফলে মানে প্রচুর অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে কিডনি স্টোনের ক্ষেত্রে। কিন্তু গলব্লাডার স্টোনের ক্ষেত্রে কিন্তু এখনো পুরো গলব্লাডার কেটেই আমাদের বাদ দিয়ে দিই আমরা, কারণ গলব্লাডার আমাদের জন্য প্রয়োজনীয় নয়। যেমন ধরুন কিডনি স্টোন বারবার হয়, মানে একবার অপারেশন করলাম আবার ফিরে এলো, ঠিক সেই কারণে গলব্লাডার স্টোন আমি একবার অপারেশন করলাম, শুধু স্টোন বার করে দিলে কিন্তু গলব্লাডার স্টোনের চিকিৎসা হলো না। গলব্লাডার স্টোনের চিকিৎসা গলব্লাডার সম্পূর্ণ কেটে ফেলে দেওয়া। আবার ধরুন পিত্তনালীর পাথর, সেক্ষেত্রে আবার ইআরসিপি বলে একটা মেথড আছে, অর্থাৎ মুখ দিয়ে একটা নল ঢুকিয়ে সেটাকে পাথরটাকে বার করতে হয়। ফলে পেটে পাথর হয়েছে বললে হবে না, কি পাথর হয়েছে, কেমন পাথর হয়েছে, তার উপর নির্ভর করে চিকিৎসা পদ্ধতি
এবং এখন তো সরকারি হাসপাতালে সমস্ত রকম চিকিৎসাই হচ্ছে, ইআরসিপিও হচ্ছে। ঠিক। আমরা যে কিডনি পাথর বলছি সেগুলো তো সম্পূর্ণভাবে ওখানেও হুম, লেজার হুম। মেশিন ইউজ হচ্ছে। ফলে সরকারি হাসপাতালে তো সমস্ত চিকিৎসাই সম্ভব। বেশ। গলব্লাডার নিয়ে কথা হচ্ছিল। হুম। আ আচ্ছা, এই যে আমরা তার আগে কিছুক্ষণ আগে হার্নিয়া নিয়ে কথা বলছিলাম। হুম। হার্নিয়ার সার্জারিতে তারপরে যে পেইন হয় বা হার্নিয়া সার্জারির আগে যে পেইন হয় সেটা কমানোর জন্য অ্যাডভান্স কি আ চিকিৎসা পদ্ধতি রয়েছে? একদম খুব, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি যেমন আমার কোনো রোগীকে হার্নিয়া হয়েছে, তারা বলেন ডাক্তারবাবু যদি ব্যথা হয় কিছু ওষুধ লিখে দিন। আমি বলি না। হার্নিয়া এমন একটা অসুখ যেখানে আপনাকে পেইন কিলার দেওয়া যাবে না। কারণ হার্নিয়ার পেইন হচ্ছে মানে কি? হার্নিয়া জিনিসটা কি? আপনার পেটের যে মাংসের যে দেওয়াল আছে সেখানে একটা ফুটো হয়েছে এবং আপনার পেটের নাড়িভুড়ি বাইরে বেরিয়ে আসছে। এবার আপনি কি করছেন? আপনি যেই শুয়ে পড়ছেন জিনিসটা ভেতরে ঢুকে যাচ্ছে। আপনি যেই হাঁটাচলা করছেন পেটে প্রেশার পড়ছে, ওই জিনিসটা ফুলে উঠছে। এই হলো হার্নিয়া। সিম্পল জিনিস। মানে যেখানে থাকার কথা নয় পেটের নাড়িভুড়ি সেখানে চলে যাচ্ছে ওই ফুটো দিয়ে। ব্যথা কেন হচ্ছে? ধরুন ওই যে জিনিসটা বললাম শুয়ে পড়লে কমে যাচ্ছে, উঠে দাঁড়ালে, কাশলে বেরিয়ে আসছে। বেরিয়ে এসেছে আর ভেতরে ঢুকতে পারছে না। ওখানে ফুলে যাচ্ছে। তখন ব্যথা হচ্ছে। সেই ব্যথায় আমি যদি পেইন কিলার দিয়ে কমাই তাহলে কিন্তু বিপদ আরো বাড়বে। তার কারণ হলো হার্নিয়ার এই ব্যথা হচ্ছে মানে আপনার ওই যে নাড়িভুঁড়ি যেটা বেরিয়ে আসছে তার হুম। উপর চাপ পড়ছে। সেখানে রক্ত প্রবাহ মানে কমে যাচ্ছে। ফলে এটা যদি ট্রিটমেন্ট না হয় আর্জেন্ট বেসিসে আপনার ওই খাদ্যনালীতে পচন সৃষ্টি হবে। যেটা একটা জীবন মৃত্যুর একটা জায়গায় আপনি পৌঁছে যেতে পারেন। ফলে হার্নিয়াকে অবহেলা করানো ১ নম্বর এবং হার্নিয়ায় যদি ব্যথা ওঠে এবং যে ফোলা ভাবটা সেটা যদি কমতে না চায়, সঙ্গে, সঙ্গে কোনো এমার্জেন্সিতে গিয়ে সেটা দেখাতে হবে। পেইন কিলার হার্নিয়ার ব্যথার ক্ষেত্রে সম্পূর্ণ নিষিদ্ধ। বেশ, মানে তার মানে হার্নিয়া হলে সেটাকে রিমুভ করে দেওয়া বা সার্জারি করাটাই একমাত্র চিকিৎসা। একমাত্র চিকিৎসা। হার্নিয়া নিয়ে প্রশ্ন এসছে ইতিমধ্যে আমাদের কাছে। সুবীর চট্টোপাধ্যায় তিনি লিখছেন, আমার হার্নিয়া ল্যাপ্রোস্কোপিক সার্জারি হয়েছে ৯/৭/২৫-এ। এখন কি সাইকেল চালাতে পারবো? সিঁড়িতে কি ওঠানামা করতে পারবো? যদি আপনার ল্যাপারোস্কোপিক সার্জারি হয়ে থাকে আপনি ভেরি নেক্সট ডে দেখে সিঁড়িতে ওঠানামা করতে পারবেন। কিন্তু মাথায় রাখতে হবে আমি যেটা বলি ১ম ১ মাস কি করবেন, একটা সিঁড়িতে ২ টো পা। এইভাবে উঠবেন। দিনে ১০ বার ওঠানামা করুন। কিন্তু একটা সিঁড়িতে ২ টো পা দিন যাতে আপনার শুধু একটা প্রিন্সিপাল মাথায় রাখবেন। এমন কোনো কাজ করবেন না যেটা আপনার পেটের মধ্যে প্রেশার বাড়িয়ে দেয়। খুব সিম্পল আমি একটা জিনিস বলছি, এই যে আমরা ঘুম থেকে যখন বিছানা থেকে উঠি, সেটাও কিন্তু আমার পেটের মধ্যে প্রেশার বাড়ায়। ফলে সেটাও কিন্তু আমাকে হাতে ভর দিয়ে উঠতে হবে। এই জিনিসটা আমরা পেশেন্টদের বলতে ভুলে যাই। যে হার্নিয়ার পর আপনি যখন বিছানা থেকে উঠবেন তখন অবশ্যই হাত দিয়ে উঠবেন। হ্যাঁ? এবার ৩ মাস পেরিয়ে যাওয়ার পর তো অবশ্যই আপনি সাইকেল চালাতে পারেন, অবশ্যই আপনি ওঠানামা করতে পারেন। কিন্তু সেটা অবশ্যই আপনার চিকিৎসকের একটা পারমিশন নিয়ে নেওয়া, তাকে দেখিয়ে নিয়ে একবার তার পরামর্শ নিয়ে নেওয়াটা বাঞ্ছনীয়। ফোনে কে আছেন সরাসরি চলে হ্যাঁ, যাব। হ্যালো। নমস্কার। নমস্কার দাদাভাই, দিদিভাই, নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আমি শেওড়াফুলি থেকে অশোক দত্ত বলছি। বলুন। আমার বয়স এখন ৭৩ বছর। আমি প্রেসারের ২ বার ওষুধ খাই। আমি ২০২৪ তে ২৪-১২ জুলাই আমার ওই মাইক্রো সার্জারি হয়েছে মেডিকেলে হার্নিয়া। তা আমি তো ধরুন এই ১ বছর মাস হয়ে গেল। এখন ডান দিকে হয়েছিল, এখন জানে একটু একটু ব্যথা করে। আমি সাইকেলও চালাই না, আর ওই বাংলা যে পায়খানা চলতে বসি না, ওটা মানে কোমরের মতো আমি একটা করেছি তাতে বসি। আর আমার এখন এই মাসখানেক হলো ডান দিকের জাংটায় মাঝে সাঝে একটু লাগে। ডান দিকেই হয়েছিল আমার। আর হুম। আর অস্টানের উপরে ২ আঙুল উপরে একটু ২-৩ দিন লেগেছে। এটা কি এই হার্নিয়া অপারেশন করবার জন্য না? আর হ্যাঁ, আমার হার্নিয়া অপারেশন হওয়ার পর কিছুদিন কাশি হয়েছিল। আমি মেডিকেলেই দেখিয়েছি ডাক্তারবাবুদের। ওখান থেকে চেস্ট, ENT সব দেখিয়ে তারা আপনার অনেক প্রশ্নটি হ্যাঁ, বলুন। হুম।
হয়ে গেছে প্রশ্ন, বুঝতে পেরেছি। তার সঙ্গে থাকুন। আচ্ছা, এবার আমি উত্তর দিই। হুম, শুনতে যেটা থাকুন আপনি। হ্যাঁ, যেটা উনি খুব ভালো একটা বললেন যে আমার হার্নিয়া অপারেশনের পর অল্প কাশি হয়েছিল। হুম, ও, হ্যাঁ, এবং শুধু কাশি না, আমাদের কনস্টিপেশন হতে পারে, হাঁচি হতে পারে, যেটা আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু অ্যাবডোমিনাল প্রেশারকে রাইজ করছে। ফলে সেক্ষেত্রে আমরা যেটা বলি যে যখন আপনার এই হাঁচি হবে, কাশি হবে, আপনার হাত দুটো ওই হার্নিয়া সাইডে নিয়ে একটা প্রেশার ক্রিয়েট করুন, যাতে একটা কাউন্টার করা যায়। একটা প্রেশার দিয়ে রাখুন জায়গাটার মধ্যে যেখানে আপনার হার্নিয়া ছিল। এটার ফলে অনেক সুবিধা হয়। ওই প্রেশারটা জালটাকে ওই যে হঠাৎ করে হাঁচলেন, একটা বিশাল প্রেশার ক্রিয়েট হলো, জালটার কোনো রকম ক্ষতি হবে না। ২ নম্বর, এই যে অনেক পেশেন্টই বলেন যে আফটার হার্নিয়া অপারেশন একটা হালকা জ্বালা জ্বালা ভাব, একটা পিন ফোটানোর মতো ভাব। এটা হয় কারণ যে জালটি ডাক্তারবাবুরা ঢুকিয়ে দিয়েছেন ভেতরে, সেটা এখন শরীরের অংশ হচ্ছে। সেই শরীরের অংশটা কিভাবে হয়? ফাইব্রোসিস নামে একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়। এই ফাইব্রোসিস হবার সময় কিছু কিছু সূক্ষ্ম নার্ভ ট্র্যাপড হয়ে যায় শক্ত মাসেলের মধ্যে বা ওই শক্ত ভাবটার মধ্যে। ফলে একটা নিউরোপ্যাথিক পেন হয়। এটা খুবই মাইনর জিনিস, তাও আপনার ডাক্তারবাবুকে একবার দেখিয়ে নিন। এবং এটা খুব মাইনর জিনিস এবং উনি ২-১টা ওষুধ দিলে এটা ঠিক হয়ে যাবে। আরো একটা প্রশ্ন হার্নিয়া নিয়ে যখন আপনি বলছেন, হুম। অনেকে বলেন, মানে এটা শোনা যায় যে সিজারের পরে, মেয়েদের যখন সিজার হয় তারপরে কি হার্নিয়ার সম্ভাবনা বেশি থাকে? একদম, খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। এটাকে বলি আমরা ইনসিশনাল হার্নিয়া। অর্থাৎ পেটের মধ্যে আমি কোথাও কেটেছি, শুধু সিজার নয়, আমি পেটের যে কোনো একটা অপারেশন করলাম। সেই যে মুহূর্তে আমি কাটলাম, কি হচ্ছে, আমার মাসেলগুলো দুর্বল হয়ে গেল। আমি কেটেছি সেটাকে, তার নর্মাল যে অ্যানাটমিক্যাল লেয়ারটাকে আমি আবার সেলাই করে জুড়ে দিয়েছি। এইবার সিজারিয়ান সেকশনের পর যে জিনিসগুলো ভীষণ ভাইটাল, ঠিক যে কোনো কাটাছেঁড়া অপারেশনের পর আমরা বারবার করে যেটা বলি, মাটিতে বসবেন না, যে কোনো অ্যাবডোমিনে প্রেশার পড়ে সেই কাজগুলো করবেন না, বিছানা থেকে ওঠার সময় হাতে ভর দিয়ে বিছানা থেকে উঠবেন, উবু হয়ে বসে কাজ করবেন না, কমোড ইউজ করবেন। এগুলো ফলো না করলে কিন্তু সিজারিয়ান সেকশনের পর হার্নিয়া হতে পারে। এবং বহু কেস আমরা এগুলো পাই যে ওই একই দেখাবো, কি করবো, বাচ্চাকে সামলাতে হয়, বাচ্চাকে কোলে নিতে হয়, মাটিতেও বসতে হয়েছে, ব্যাস এই মাটিতে বসে বসেই ম্যাক্সিমাম ইন্ডিয়ান মায়েদের যেটা সমস্যা, বাচ্চা হলো, বাচ্চাকে সামলাতে গেলে মাটিতে বসতে হচ্ছে, বাচ্চা জামা কাপড় কাচতে হচ্ছে, এই থেকেই ম্যাক্সিমাম হার্নিয়া। হার্নিয়ার একটা সম্ভাবনা তাহলে রয়েছে। হার্নিয়ার অপারেশন হলে কি করা যাবে, কি করা যাবে না? হার্নিয়ার অপারেশন হলে আপনি দৈনন্দিন পরের দিন থেকে আপনি বাজারে যান, একটা ২ কেজির বাজার করে নিয়ে আসুন, কোনো অসুবিধা নেই। আপনি মর্নিং ওয়াক করুন ধীরে ধীরে হেঁটে, কোনো অসুবিধা নেই। আপনি একটা সিঁড়িতে দুটো পা দিয়ে ওঠানামা করুন, কোনো অসুবিধা নেই। আপনি বসে টিভি দেখুন, অফিসে গিয়ে অফিস করুন, নো প্রবলেম। শুধু পেটে প্রেশার ক্রিয়েট হয়, আপনি নিজেই অনুভব করুন যে কোন কাজটা করলে আমার পেটে প্রেশার ক্রিয়েট হয়, এবং সেটা অপারেশনের আগে থেকে প্র্যাকটিস করুন। যে কারণেই আমি আমার রুগীদের বলে দিই যে আপনি যখন ঘুম থেকে উঠবেন, আপনি হাতে ভর দিয়ে ওঠাটা প্র্যাকটিস করুন। কারণ এটা আমাদের প্র্যাকটিস নেই, আমরা কি দুম করে উঠে পড়ি বিছানা থেকে। এটা প্র্যাকটিস করুন আপনি, কারণ এটা পেটে প্রেশার পড়ে এমন কাজগুলো আপনি ৩ মাস শুধু অ্যাভয়েড করুন, আর কিচ্ছু এমন কিছু সতর্কতা মেনটেন করতে হবে না, সব নর্মাল লাইফ আপনি লিড করতে পারবেন। আচ্ছা, আমাদের ইন জেনারেল যে কোনো সার্জারির আগে এমন কি কোনো টেস্ট, কোনো কিছু থাকে যেটা করাটা একদম মানে অত্যন্ত প্রয়োজনীয়? ভীষণভাবে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে প্রথম তো আমাদেরকে রোগটা ধরার জন্য আমাকে কিছু টেস্ট করতে হবে। এই যে একজন প্রশ্ন করলেন যে পেটে পাথর হয়েছে, তো পেটে পাথর কোথায় হয়েছে জানার জন্য একটা ইউএসজি করতে হবে বা কিছু একটা টেস্ট করতে হয়। আরেকটা ভাইটাল পার্ট হলো অ্যানাস্থেসিয়া। আমাকে তো অপারেশন করার জন্য অ্যানাস্থেসিয়া বা অজ্ঞান করতে হবে। অজ্ঞান না করিয়ে আমাকে স্পাইনাল কর্ডে ইনজেকশন দিয়ে আমাকে অবশ করতে হবে জায়গাটা। আমি যাই অপারেশন করি সেখানে অ্যানাস্থেসিয়া মাস্ট, মানে অ্যানাস্থেসিয়া ছাড়া কোনোভাবেই সেটা সম্ভব নয়। ফলে আমাকে অ্যানাস্থেসিয়ার পার্টের জন্য কিছু রুটিন টেস্ট করতেই হবে। এটা এই নয় যে আমি না করলে ইচ্ছা করলে করলাম না, এরকম কোনো ব্যাপারই নয়। ফলে যেমন হিমোগ্লোবিন কত, আমি না জেনে অপারেশন করবো কি করে? ধরুন একটা আমি বড় অপারেশন করতে চলেছি, তার হিমোগ্লোবিন কম, তাহলে আমি রক্তের অ্যারেঞ্জমেন্ট না করে অপারেশন করবো কি করে? ধরুন পেশেন্টের ডায়াবেটিস আছে কি নেই, তার ডায়াবেটিস আনকন্ট্রোল, আমি অপারেশন করলাম, ইনফেকশন হয়ে গেল, তার কিডনির অবস্থা কেমন? যদি আমি ধরুন অপারেশনের পর ব্যথা হচ্ছে, ডাক্তারবাবু পেন কিলার দিন, আমি পেন কিলার দিলাম, কিডনির অবস্থা এমনিই খারাপ ছিল, আরো খারাপ হয়ে গেল, তাহলে কিডনির অবস্থা কিরকম? তার রক্ত জমাতে বাঁধার ক্ষমতা কিরকম? তার হার্টের কন্ডিশন কেমন? এই যে আমি অ্যানাস্থেসিস ওষুধ দেবো, তার হার্ট শক্ত কিনা, তার ফুসফুস কেমন আছে,
যে অপারেশনের পর তার শ্বাসকষ্ট হতে পারে কিনা, তাকে কতক্ষণ অক্সিজেন দেব, এই বিবিধ বিষয় আমাদের মাথায় রাখতে হবে। ফলে রুটিন ইনভেস্টিগেশন মাস্ট। এবার ধরুন একদম ইয়ং একটা ছেলে, তার হয়তো আমি ইকোকার্ডিওগ্রাফি করলাম না, একটা ইসিজি করে জাস্ট আমি একটা রুটিন চেক আপ করে নিলাম, জাস্ট একটা রুটিন কয়েকটা টেস্ট করলাম। কিন্তু যারা একটু বয়স্ক মানুষ, তাদের আমাদের সমস্ত রুটিন চেক আপ করার পরই অপারেশন করতে হয়। আচ্ছা, এই যে আপনি কথা বলতে বলতে বলছিলেন অ্যানেস্থেশিয়ার কথা, হ্যাঁ, কারণ অ্যানেস্থেশিয়া ছাড়া তো সার্জারি সম্ভব নয়। অসম্ভব। তাহলে এই যে অনেকে বলেন যে লোকাল অ্যানেস্থেশিয়া, হুম, ফুল বডি অ্যানেস্থেশিয়া, একদম। কোনটা স্বাস্থ্যকর এবং কোনটা ক্ষতিকারক? দেখুন, এখন যেহেতু মেডিকেল সায়েন্স অনেক অ্যাডভান্স করে গেছে, এখন কোনো অ্যানাস্থেশিয়ার বিপজ্জনক নয়। কারণ ধরুন যার হার্টের অবস্থা ভীষণ খারাপ, যার বাইপাস সার্জারি হচ্ছে, তাকেও তো 3 ঘন্টা আমরা অজ্ঞান করে রাখতে পারছি। হ্যাঁ, ফলে এখন অ্যানাস্থেশিয়া জিনিসটা খুব অ্যাডভান্স করে গেছে। মেজর কোনো নেগলিজেন্স না হলে কিন্তু অ্যানাস্থেশিয়া রিলেটেড কমপ্লিকেশন খুব রেয়ার আমরা দেখি। কিন্তু স্টিল এখনো পর্যন্ত আমরা প্রেফার করি লোকাল অ্যানাস্থেশিয়া। যে অ্যানাস্থেশিয়াটা লোকাল বা রিজিওনাল অ্যানাস্থেশিয়া দিয়ে সম্ভব, অর্থাৎ পেশেন্ট গল্প করতে করতে যে অপারেশনটা করা সম্ভব, সেটাকে আমরা সব সময় প্রেফার করি। কিছু ক্ষেত্রে আমরা সেটা পারি না। কি হয়, ওই যে পেশেন্ট গল্প করছে আমার সাথে, সে ডাক্তারবাবুকে দেখতে পাচ্ছে, ডাক্তারবাবুকে বলছে আরে বাবা চিন্তা করবেন, এই তো হয়ে এলো আপনার। ফলে সে একটা সাংঘাতিক কমফোর্ট পায়, একটা পায়, মানসিক একটা মানসিক জোর। একটা জোর পায়। আর তাছাড়াও যে ওল্ড এজে সবসময় লোকাল বা রিজিওনাল অ্যানাস্থেশিয়া অনেক সেফ, কারণ যাদের হার্টের কন্ডিশন খারাপ তাদের ক্ষেত্রে জেনারেল অ্যানাস্থেশিয়া সামান্য রিস্ক। কিন্তু এখন যে অ্যাডভান্স করে গেছে অ্যানাস্থেশিয়া ডিপার্টমেন্ট, তাতে আমাদের ভয় অনেকটাই কমে গেছে। শির দ্বারাতে ইনজেকশন দিয়ে যে অ্যানেস্থেশিয়া করা হয়, সেটা কি ব্যথাটা আবার রিকারেন্ট হতে পারে? এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এটা আমরা বারবার করে শুনি, ডাক্তারবাবু এই শীত দ্বারায় অপারেশন দিয়ে আমার কোমরে ব্যথা হয়ে গেছে। কিন্তু ভেবে দেখুন, লক্ষ লক্ষ মায়েদের কিন্তু সিজারিয়ান সেকশন হচ্ছে প্রতিদিন, তাদের কিন্তু সবার ওই শীত দ্বারা ইঞ্জেকশন দিয়েই হচ্ছে অপারেশনটা। ভেরি সেফ। একটা সূক্ষ্ম ছুঁচ, প্রথম কথা শীত দ্বারা নয়, দুটো হাড়ের মাঝখানে যে স্পেস থাকে, যে স্পাইনাল ক্যানাল থাকে, সেই ফ্লুইডে আমরা ওই ইঞ্জেকশনটা পুশ করি, যাতে নার্ভগুলো সম্পূর্ণ ব্লক হয়ে যায় এবং ব্যথার অনুভূতি চলে যায়। ফলে এটা কোনোভাবেই ওই মেরুদণ্ডের হাড়ের মধ্যে কোনো ইঞ্জেকশন দেওয়া হয় না, এটা একটা স্পেসের মধ্যে দেওয়া হয় এবং এত সূক্ষ্ম ছুঁচ ওখানে ঢোকে, এর জন্য কোনোভাবে কোনো কোমরে ব্যথা, কোনো রকম এগুলো একটা মিথ। আমাদের কাজ, ওই যে আমরা ঝুঁকে কাজকর্ম করা, এই ঝুঁকে ঝাঁট দেওয়া, উবু হয়ে বসে বাসন মাজা, ঘর মানে মোছা, এইসব মানে কাজের জন্যই আমাদের মেনলি কোমরে ব্যথাটা হয় এবং সেটা আমরা রিলেট করে ফেলি, ওই যে আমার কোমরে ইঞ্জেকশন দিয়েছিল ওই জন্য আমার ব্যথা হচ্ছে। তাহলে কোমরে ইঞ্জেকশনটা দেওয়ার পরে কি ওই কাজগুলো করবে না, মানে ঝুঁকে? না না না, কোনো- কেন সব করবে না? করবে, সবই ওটা কোনো করবে, কারণ নয়। কিন্তু ঠিক করে করা, মানে যদি আমরা খুব ঝুঁকে কাজ করি তাহলে আমাদের তো কোমরে ব্যথা হবেই। আচ্ছা, হুম। ফোনে কে আছেন সরাসরি? নমস্কার, হ্যালো, কে আছেন আমাদের সাথে? না, এই মুহূর্তে নেই। 22488085 এই নাম্বারে আপনারা সরাসরি চলে আসতে পারেন। আজকের আমরা কথা বলছি সার্জারির বিভিন্ন খুঁটিনাটি নিয়ে, এবং সার্জারির বিভিন্ন খুঁটিনাটিতে আজকে রয়েছেন ডক্টর প্রসেনজিৎ চৌধুরী, প্রখ্যাত সার্জন, এবং তার থেকে জেনে নিচ্ছি সার্জারির বিভিন্ন দিকের মানে প্রশ্ন একদম। আমাদের এরপরে ফোনে আছেন কেউ, কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি হাওড়া জেলার শ্যামপুর থেকে বলছি। বলুন। আমার বর্তমান বয়স 24। তো আমার ছোটবেলা থেকেই ঘাড়ের পেছনে একটা আঁচিল রয়েছে, যেটা বড় হয়ে গেছে। তো সেটা কি অপারেশন বা মাইক্রো সার্জারি করা যায়? এবং ওটা মাঝে মাঝে মিসও করে। আমি অনেক হোমিওপ্যাথিও দেখিয়েছি, কিন্তু ভালো হয়নি। বেশ, এই শুনতে থাকুন। প্রশ্নটা আমরা নিলাম, এর সঙ্গে একটু যোগ করে দিলাম যে আঁচিল বিভিন্ন ঘাড়ে হোক, গলায় হোক, মুখে হোক, এটা কি অপারেশন করা যায়? না, অপারেশন তো সবই সম্ভব, কিন্তু এমনি নর্মাল আঁচিল রয়েছে, তার কোনো অপারেশনের এমনি প্রয়োজন হয় না। আঁচিল আমরা কখন অপারেশন করব? হঠাৎ করে সাইজে বেড়ে যাচ্ছে, হঠাৎ করে হালকা কালার ছিল তার ডিপ কালার হয়ে যাচ্ছে, হঠাৎ করে তার মধ্যে প্রচন্ড ইচিং বা চুলকুনি হচ্ছে, হ্যাঁ, বা চুলকোতে গিয়ে রক্ত বেরিয়ে আসছে, তখন আমরা অপারেশনের দিকে যাব। আর দেখুন, আবার উনি আমাকে প্রশ্নটা করলেন যে আঁচিলের কি মাইক্রো সার্জারি সম্ভব? এইটা আমরা খুব ফেস করি। দেখুন, এই যখন আপনার কপালে বা একটা সিস্ট হয়েছে, তো মাইক্রো মানে কি, আমি ওইটা সিস্টটা বার করবো কি করে? আঁচিলটা আমি তো রিমুভ করতে হবে, তো আমাকে তো ওটা কেটে বাদ দিতে হবে।
এর কোনো মাইক্রো সার্জারি হয় না। মাইক্রো মানে যেটা আমি মাইক্রোস্কোপ ব্যবহার করে আমি অপারেশন করছি। অনেকে বলে যে আঁচিলের জন্য লেজার থেরাপি অনেকটা ভালো, সেটার সঙ্গে সার্জারির কি ডিফারেন্স রয়েছে? না, সার্জারি মানে একদম রিমুভ করে দেয়া হচ্ছে জিনিসটাকে। হুম। আর লেজারে কিছু সেটিং লাগে, একটা বিশেষ ধরনের ওয়েভ লেংথের ওখানে লেজার অ্যাপ্লাই করা হয় এবং ধীরে ধীরে ওটা রংটা হালকা হতে থাকে। আঁচিলের যে রংটা সেটা হালকা হতে থাকে এবং সেটা আস্তে আস্তে ক্রায়োথেরাপি বলে একটা জিনিস আছে, যেখানে খুব ঠান্ডার একটা হুম, জিনিস হুম। দিয়ে ওটাকে শুকিয়ে দিয়ে খসিয়ে দেওয়া হয়। বিভিন্ন রকম টেকনিক আছে, সবই সমান বলতে গেলে। যারা অনুষ্ঠান শুনছেন এবং দেখছেন তারা কয়েকজন আমাদেরকে জানিয়েছেন খুব সুন্দর কথাগুলো। জনি খান, যাদবেন্দ্র পণ্ডা লিখছেন, নমস্কার জানাই সবাইকে, আজকের আলোচনা থেকে সার্জারি নিয়ে অনেক কিছু জানতে পারছি, খুবই সমৃদ্ধ হয়ে যাচ্ছি। অসাধারণ সঞ্চালনা, উপস্থাপনা, প্রশ্ন উত্তর, শ্রদ্ধেয় ডাক্তারবাবু সহ আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। মোনালিসা রয় লিখছেন, অনেক অনেক ধন্যবাদ জানাই সবাইকে, অনেক জরুরি কথা আমরা জানতে পারছি। সুমিতা রয় লিখছেন, সঙ্গে আছি, শুনছি, ভালো অনুষ্ঠান হচ্ছে। মোনালিসা রয়, নমস্কার জানাই ডাক্তারবাবুকে। প্রশ্ন কে আছেন ফোনে হ্যালো। সরাসরি? হ্যালো, শুনছি, খুব বলুন আপনার তাড়াতাড়ি প্রশ্ন। প্রশ্ন। আমি মহেশতলা আগ্রা থেকে বিশ্বনাথ মন্ডল বলছি। বলুন কি প্রশ্ন? আমার ভাইয়ের তোমার বেশি বয়স নয়, 50 বছর বয়স। হুম। তার পিত্তথলিতে লেয়ার পড়েছে। ডাক্তার অনেক দেখিয়েছে, ভেলোর ফেলোর সব ফেল। এখন কি করা যায়? শুনতে থাকুন। পিত্তথলিতে লেয়ার পড়েছে, কি করা যায়? এই ঠিক সঠিক টার্মটা আমি বুঝলাম না। ও, পিত্তথলিতে লেয়ার মানে অনেক হয় যে কোলেস্টেরল ডিপোজিট হয়। হুম, যদি কোলেস্টেরল ডিপোজিট হয় কিচ্ছু করতে হবে না আপনাকে। হ্যাঁ, এটা কোলেস্টেরোসিস বলে একটা রোগ আছে, পিত্তথলির মধ্যে কোলেস্টেরল ডিপোজিশন হয়। হুম। এর জন্য কোনো রকম চিকিৎসার প্রয়োজন নেই। একবার লিপিড প্রোফাইল করতে হবে রক্তের, দেখতে হবে আপনার কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড সব ঠিক আছে কিনা। একজন মেডিসিনের ডাক্তারবাবুকে দেখিয়ে নিন। এর জন্য ভেলোর টেলোর কিচ্ছু ঘোরা দরকার নেই, বাড়িতে থাকুন, ভালো থাকবে। আর আপনারা সরাসরি এসে প্রশ্ন তো করছেনই, তাই বিভিন্ন বিষয় মানে যে বিষয়গুলো আমরা এর পরের ঘন্টাতেও রাখবো, তার মধ্যে এরপরে ভেরিকোজ ভেন নিয়ে কথা হবে আমাদের। ভেরিকোজ ভেন যেটা এখন প্রায় শুনি, সেটা আসলে ঠিক কি ভেরিকোজ ভেন? ভেরিকোজ ভেন জিনিসটা হলো, দেখবেন অনেক মানুষের পায়ের মধ্যে মোটা মোটা শিরা দেখা যাচ্ছে। হুম। এবার জিনিসটা কি, মানে রক্তের নালীগুলো ফুলে গেল কেন? এটা মাথায় রাখতে হবে যে নিউটন সাহেবের কথা আমাদের মাথায় রাখতে হবে। গ্র্যাভিটি অর্থাৎ মাধ্যাকর্ষণ। আমরা যখন হাঁটছি, দাঁড়িয়ে আছি, তখন কি হচ্ছে, আমাদের শরীরে যে রক্ত চলাচল করে তার মধ্যে গ্র্যাভিটি কাজ করছে। ফলে কি হওয়া উচিত, আমি যখন দাঁড়িয়ে আছি সমস্ত রক্ত নিচের দিকে নেমে চলে আসা উচিত, কিন্তু সেটা নামছে না। কারণ আমাদের দু জায়গায় ইঙ্গুইনাল রিজন অর্থাৎ কুঁচকি অঞ্চলে এবং এই হাঁটুর পিছনে দুটো ভাল্ব আছে বড় বড়, এছাড়াও আরো অনেক কিছু ভাল্ব আছে, যে ভাল্বগুলো এই রক্তকে নিচের দিকে নামতে দিচ্ছে না। যেসব মানুষের ক্ষেত্রে এই ভাল্বগুলো অকেজো হয়ে যাচ্ছে, তারা উঠে দাঁড়ালেই কি হচ্ছে, রক্ত নিচের দিকে নেমে চলে আসছে। এবার কি হচ্ছে, যে শিরার মধ্যে ধরুন 10 ml রক্ত থাকার কথা, তার মধ্যে 100 ml 200 ml রক্ত ঢুকে পড়ছে, ফলে সে ফুলে যাচ্ছে। ফলে আমি হঠাৎ করে দেখছি পায়ের মধ্যে আবার মোটা মোটা শিরা দেখা যাচ্ছে। এরপর কি হলো, আমি ঠিক আছে, আমার কসমেটিকের ব্যাপার নেই, আমি তো সবসময় প্যান্ট পরে থাকি, কেউ দেখতে পেলো না, আমার কি অসুবিধা, ফুলে গেছে ফুলে গেছে। মুশকিল হলো, এই যে শিরা ফুলে গেল, ফুলে যাওয়ার ফলে বেলুন যেমন ফোলালে তার দেওয়াল পাতলা হয়ে যায়, শিরার দেওয়ালও পাতলা হয়ে গেল। এই পাতলা দেওয়াল দিয়ে রক্তের কোষ, রক্তের রস এবার বাইরে বেরোতে শুরু করলো লিক করে করে। যে রক্ত শিরার মধ্যে থাকলে একদম আমাদের প্রাণ, আমাদের বাঁচিয়ে রাখার মূল মন্ত্র, সেই রক্তই কিন্তু চামড়ার জন্য একদম বিষ। সেই আমার নিজের রক্তই আমার নিজের চামড়াকে খেতে শুরু করলো এবং একের পর এক কালচে ভাব হওয়া, এক্সিমা চুলকুনি হওয়া, লাইপোডার্মাটোস্ক্লেরোসিস মানে একদম চামড়া পুরো কার্ডবোর্ডের মতো মোটা করে দেওয়া, এবং আলটিমেটলি বড় বড় ঘা, যাকে বলি ভেনাস আলসার, এইগুলো পর 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 করে আমরা ডেভেলপ হতে শুরু করলো এবং একসময় ওই ঘা থেকে হঠাৎ করে হু করে রক্ত বেরোতে শুরু করলো, ওই ভেন ফেটে গিয়ে রক্ত বেরোচ্ছে। তো এই কমপ্লিকেশনগুলো, এই হলো ভেরিকোজ ভেন। ছোট করে বলতে গেলে এই হলো ভেরিকোজ ভেন। ফলে ভেরিকোজ ভেন কিন্তু অবহেলা করার জিনিস নয়। আচ্ছা, কোন অবস্থাতে ভেরিকোজ ভেনটা একদম সার্জারির পর্যায়ে যাবে? মানে সার্জারি করেই কি এটা নির্মূল হয়, নাকি হ্যাঁ, ট্রিটমেন্টে ওষুধ দিয়েও এটা ঠিক হতে পারে?
ভেরিকোজ ভেন হলে আমরা প্রথম যে কাজটা করি সেটা হলো কালার ডপলার স্টাডি। এটা মাথায় রাখতে হবে। কালার ডপলার স্টাডি কি না, আমাদের এই যে ভেনগুলো রয়েছে সেই ভেনগুলোর একটা স্টাডি, তাদের একটা আল্ট্রাসোনোগ্রাফি। সেখানে তাদের ফ্লো কিরকম আছে, ওই পারফোরেটার বলে একটা জিনিস, মানে ডিপ ভেন থেকে সুপারফিশিয়াল ভেনের যে পাথওয়েগুলো আছে সেগুলো লিক করছে কিনা, এই যে ভালভের কথা বললাম সেই ভালভগুলো ঠিক আছে কি নেই, এই সমস্ত জিনিসগুলো এই ডপলার স্টাডি করে আমরা দেখতে পাই। যদি দেখা যায় যে এই মেজর ভালভগুলো খারাপ হয়েছে তাহলে কিন্তু এটা অবশ্যই অপারেশন করতে হবে, এর অন্যথা কোনো উপায় নেই, কোনো ওষুধ নেই যে ওষুধ খেলে ভেরিকোজ ভেন ভালো হয়ে যাবে। এইবার মজা হলো, ধরা যাক আমার ভেরিকোজ ভেন হয়েছে, এবার আমার খুব একটা আর্জেন্ট চাকরির ব্যাপার আছে, আমি 6 মাস 1 বছর করতে পারবো না, তবে 1 বছর পর অপারেশন করিয়ে নেবো, আমাকে বাইরে যেতে হবে, আমি কোনোভাবে এই চাকরিটা ছাড়তে পারবো না। তখন উপায় কি? তখন উপায় হলো এক ধরনের মোজা পরা, যাকে আমরা স্টকিংস বলি, প্রেসার গ্রেডেড স্টকিং। পায়ের পাতা থেকে এই থাই পর্যন্ত একটা মোজা, আমাদের বিশেষ মোজা আমরা তাদের ভেরিকোজ ভেনের গ্রেড দেখে দিই। এই স্টকিংস এবং অপারেশন, এর বাইরে কিন্তু ভেরিকোজ ভেনের দ্বিতীয় কোনো ট্রিটমেন্ট নেই। বেশ। বিপ্লব কুমার মাইতি পাথর প্রতিমা সুন্দরবন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন, বয়স 36। আমার 6 মাস আগে গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছে মাইক্রো সার্জারির মাধ্যমে। এখন কি ইউএসজি করার প্রয়োজন আছে? আমি একজন গাড়ি চালক, এখন কি গাড়ি চালাতে পারবো? 100% গাড়ি চালাতে পারবেন এবং ইউএসজি করার কোনো প্রয়োজন নেই। সুস্থ শরীরকে ব্যস্ত করে কোনো লাভ নেই। যদি কোনো অসুবিধা হয়, যিনি অপারেশন করেছেন তাকে দেখাবেন, তিনি যদি মনে করেন তাহলে ইউএসজি করাবেন। আচ্ছা, আচ্ছা, এই যে ভেরিকোজ ভেনের কথা আমরা হ্যাঁ। বলছিলাম, এইটার যে ট্রিটমেন্ট গুলো মানে বা সার্জারি, সেটা কি একদম পেনলেস? মানে এটা হওয়ার পর কি একদম পায়ের ব্যথা বা সেগুলো কি ঠিক হয়ে যায়? হ্যাঁ, এবার বলি, সেটা হলো ভেরিকোজ ভেনের আগে কি হতো? আগে হলো সার্জারি হতো, স্ট্রিপিং মেথড। অর্থাৎ যে ভেরিকোজ ভেন, খারাপ ভেনটাকে আমরা কেটে উপড়ে ফেলে দিতাম একদম, এটাকে বলতাম স্ট্রিপিং মেথড। তো এখন সেই অপারেশন আর করতে হয় না, কাটাকুটির গল্পই আসছে না। এখন আমরা যেটা করি এন্ডোভেনাস লেজার থেরাপি, অর্থাৎ ওই ভেনের মধ্যে দিয়ে আমরা একটা সূক্ষ্ম লেজার ফাইবার ঢুকিয়ে দিই কালার ডপলার ওই ইউএসজির মাধ্যমে, এবং আমাদের চোখের সামনে লেজার এনার্জি যেই আমরা ডিসবার্স করতে থাকি, ওই ভেনগুলো নষ্ট হয়ে যায়। ফলে এখন একদমই পেনলেস, মানে আজকে ভেরিকোজ ভেন, কালকে আপনি বাড়ি গিয়ে নর্মাল কাজকর্ম, অফিস জয়েন করতে পারবেন। এখন এতখানি পেনলেস হয়ে গেছে ভেরিকোজ ভেনের চিকিৎসা। এবং সবকিছু কাজকর্ম যা কিনা আমরা আগে পারতাম সেম ভাবে। একদম, আপনি ভেরিকোজ ভেন নিয়ে যে কাজগুলো করতেন, আপনার অপারেশনের পরের দিন আপনি সেই কাজগুলোই করবেন। প্রশ্ন আছে আমাদের ফেসবুক লাইভ যারা দেখছেন তারা প্রশ্ন করছেন, যাদের পায়ের নিচে শক্ত চামড়া বা কুলাটি আছে, ক্রমাগত ব্যথা হয়, তাদের ক্ষেত্রে কি সার্জারি করা প্রয়োজন? কর্ন নিয়ে কথা বলছেন, মানে পায়ের ওই যেগুলো হয় আর কি। প্রথমত হলো যে পায়ের হেলথটাকে, মানে ফুট কেয়ার জিনিসটাকে ভালো করে নিন। ফুট বাথ, অর্থাৎ বাড়ি ফেরার পর হালকা গরম জলের মধ্যে যে কোনো কিছু, ডেটল, স্যাভলন, আয়োডিন কিছু একটা ফেলে দিয়ে পা দুটো চুবিয়ে রাখুন, একটা কোল্ড ক্রিম মাখুন। বাইরে যখন বেরোবেন জুতো মৌজা পরে অবশ্যই বেরোবেন, জুতো যেন চাপ সৃষ্টি না করে, ছোট জুতো যেন না হয় সেটা খেয়াল রাখবেন। যখন ঘরে হাঁটবেন ফোমের চটি ব্যবহার করুন, ঘরের জন্য চটি, বাথরুমের জন্য আলাদা চটি থাকবে, অর্থাৎ সবসময় পায়ে একটা গার্ড থাকবে। এটা করেও যদি না কমে, কোনো নিকটবর্তী সার্জনকে দেখান, ওটা কেটে দিলেই আপনার ব্যথা সঙ্গে সঙ্গে কমে যাবে। শুভ্রা দীপা সিনহা তিনি বলছেন, আমাদের ফেসবুক লাইভের কমেন্ট সেকশন থেকে তিনি কমেন্ট করেছেন, বলছেন সিজারের পর যোগা বা কার্ডিও এক্সারসাইজ করা কি যায়? 7 বছর হয়ে গেছে আমার অপারেশন। হ্যাঁ, কেন করবেন না? কি বলছি, 3 মাস শুধু, যে কোনো অপারেশনের পর 3 মাস শুধু সাবধানে থাকতে হবে। তারপর আপনি পাহাড়ে চড়ুন না, কে বারণ করছে আপনাকে? নর্মাল, সবকিছু নর্মাল। 3 মাস শরীরকে সময় দিতে হবে যাতে সে ভেতর থেকে ওই মাংসের ওই স্ট্রেংথটাকে ফিরিয়ে আনতে পারে। তারপর আপনি যা যা খুশি করুন, কেন করবেন না? এখন 7 বছর পেরিয়ে গেছে। বলছেন আমার বয়স 81, ওই ফেসবুক লাইভের কমেন্ট সেকশন থেকে। হার্নিয়া আছে, কোনো যন্ত্রণা হয় না, কখনো কখনো চিনচিনে একটা ব্যথা হয়। আহ, এই বয়সে কি অপারেশনের রিস্ক ফ্যাক্টর রয়েছে? স্বপন দাশগুপ্ত। আমরা তো বহু অপারেশন করেছি এবং 90 বছরের বয়সের মানুষেরও অপারেশন করতে হয়েছে। দেখুন, আপনার এখন 81 বছর বয়স,
এবার ধরুন 85 বছর বয়সে গিয়ে আপনার অবস্ট্রাক্টেড হার্নিয়া হয়ে গেল, যেটা বললাম বেরিয়ে এসছে আর ঢুকছে না, তখন আপনি কি করবেন? তখন তো ওই 85 বছর বয়সে গিয়ে রিস্ক নিয়ে অপারেশন করতে হবে। আর যে কোনো এমার্জেন্সি অপারেশন সবসময় ঝুঁকিপূর্ণ বেশি। এই অবস্থায় আপনি ডাক্তারবাবু কাছে গেলেন, ডাক্তারবাবু আপনার সব টেস্ট করলেন, বুঝিয়ে বললেন, কেন আপনার ঝুঁকি হবে? আর এখন এই যুগে, এই মডার্ন এজে 81 বছর বয়সে আপনি হার্নিয়া অপারেশন করাবেন না, এটা তো হতেই পারে না। বেশ, আমাদের বেশ কিছু বন্ধুরা যেমন আমাদের কমেন্ট সেকশনে আছেন, ঠিক তেমনই ফোনেই আছেন। কেউ কে আছেন? হ্যাঁ, চলে যাবো বলছি সরাসরি। কি, নমস্কার। নমস্কার, আমি গুঞ্জন রাজ বলছি বিআরটি থেকে। বলুন। বলছি আমি তো পিজিতে গেছিলাম, আমার লোকাল ডাক্তার বললো আপনার পাইলস আছে, একটা হোমিওপ্যাথি ডাক্তারকে দেখিয়েছিলাম। তো আমি পিজিতে সার্জারির জন্য গেছিলাম, কিন্তু এত ভিড় ওখানে করা সম্ভব হচ্ছে না। তো ডাক্তারবাবু কি কোনো জায়গায় আছে যেখানে গিয়ে ডাক্তারবাবুকে দেখিয়ে ওখানে অপারেশন করানো সেটা যাবে? না, আপনি গিয়ে এখন বিভিন্ন যে সমাজ মাধ্যম আছে সেখানে ওনার নাম খুঁজবেন, এবং গুগলে গেলে নিশ্চয়ই আপনি পেয়ে যাবেন ওনার ডিটেলস পেয়ে address। যাবেন, কিন্তু এই মুহূর্তে সেটা আমরা বলতে পারবো না। আচ্ছা, আমরা ভেরিকোজ ভেন নিয়ে কথা বলছিলাম একটু আগে। কিন্তু ভেরিকোজ এই রিলেটেড একটা প্রশ্ন হ্যাঁ। এসছে, পায়ে কালো কালো দাগ হলে কি Varicose ভেরিকোজ vein ভেন হয়। হয়? আমি আরেকটু যোগ করে দিই, কি লক্ষণ দেখে সমরকুণ্ডু। কি লক্ষণ দেখে বোঝা যাবে যেটা ভেরিকেজ ভেন? ভেরি গুড, খুব ভালো প্রশ্ন। ভেরিকোজ ভেন এরকম না যে সবসময় পায়ে মোটা মোটা শিরা হতে হবে। একদম ঠিক পায়ে কালো কালো ছোপ হয়ে যাচ্ছে হঠাৎ করে, বা পায়ে হঠাৎ করে একটা ওই এক্সিমা মানে একটা ছোট অংশ খুব চুলকোতে শুরু করলো, বা পায়ে মাইনিউট ছোট ছোট ঘা হচ্ছে, চুলকোচ্ছে আবার ভালো হয়ে যাচ্ছে, এগুলোও কিন্তু ভেরিকোজ ভেনের একদম লক্ষণ। আপনার নিকটবর্তী কোনো সার্জেন ডাক্তারবাবুকে দেখান, তিনি আপনাকে এক্সামিন করে দেখবেন, এবং প্রয়োজন হলে বারবার করে বলছি ওই কালার ডপলার স্টাডি, সমস্ত কিছু রিভিল হয়ে যাবে। ওই কালার ডপলার স্টাডি করলেই বেরিয়ে যাবে আপনার ভেরিকোজ ভেন আছে কি নেই, এবং তারপর সেই অনুযায়ী চিকিৎসা। বেশ। আচ্ছা, এই যে আমাদের বিভিন্ন ধরনের যে ভেরিকোজ ভেনের ট্রিটমেন্টের কথা আপনি বলছেন, একবার যদি অপারেশন হয়ে যায়, আপনি যে অ্যাডভান্স টেকনোলজি বলছেন সেই পদ্ধতিতে, আবার কি ফিরে আসতে পারে? একদম, ভেরিকোজ ভেন একটা ভেরি রেকারেন্ট ডিজিজ। ইভেন যারা যখন ওপেন মেথডে আমরা ভেরিকোজ ভেন অপারেশন করেছি বহু আগে, তাদেরও কিন্তু রেকারেন্স হয়েছে। এই রেকারেন্স যাতে না হয় তার জন্য কিছু ফলো আপ ভীষণ গুরুত্বপূর্ণ, যে কারণে আমি আমার রোগীদের সবসময় বলে দিই, এটা কিন্তু গলব্লাডার অ্যাপেন্ডিক্স নয় যে অপারেশন করালাম বাড়ি চলে গেলাম ব্যাস হয়ে গেল গল্প। এখানে কিন্তু আপনাকে রেগুলার আমার সাথে ফলো আপ করতে হবে, 6 মান্থলি ফলো আপ, এবং আফটার লেজার থেরাপি আপনাকে মৌজাও পরে থাকতে হবে 2 বছর পর্যন্ত, এবং 6 মাস বাদ মোট 4বার আমার কাছে আসতে হবে। আমি নিজে কালার ডপলার করে দেখবো আপনার ভেরিকোজ ভেন সব ঠিক আছে না, নতুন করে আবার ভেন গ্রো করলো। কি হয়, ধরুন আপনার হাত কেটে গেল, শরীর কি করে, শরীরটাকে রিপেয়ার করে দেয়। ঠিক তেমন করে যখন আমরা একটা ভেনাস সিস্টেমকে নষ্ট করে দিচ্ছি, শরীর আবার নতুন করে ভেন রিজেনারেট করে, যেগুলো থেকে আবার ভেরিকোজ ভেন তৈরি হতে পারে। ফলে আমাদের ওই কালার ডপলার করে করে ফলো আপ করতে হবে যে আপনার কোনো বেবি ভেন বা একটা শিশু ভেন তৈরি হলো কিনা। তার হলে কি করব? কিচ্ছু না, তখন আর লেজার টেজার কিচ্ছু লাগবে না। একটা ছোট্ট একটা স্ক্লেরোথেরাপি বলে একটা ছোট্ট ইঞ্জেকশন দিলেই ওই ভেনগুলো নষ্ট হয়ে যায়। এবং এইগুলো যখন চলতে থাকবে, এই 2 বছর পর কি হয়, অটোমেটিক শরীর হাল ছেড়ে দেয়, আর সে বানাতে ট্রাই করে না। ফলে এই 2 বছর ফলো আপটা ভীষণ গুরুত্বপূর্ণ। মৌজা পরে থাকা এবং ডাক্তারবাবুকে 6 মাস পর পর দেখানো, ব্যাস এটা করলে আর রেকারেন্সের কোনো ব্যাপার ভয় নেই। ভেরিকোজ ভেন কি জেনেটিক? মানে আগে যদি কারোর থেকে থাকে, সেটা কি তার পরবর্তী প্রজন্মের হতে পারে? একদম ফ্যামিলি হিস্ট্রিতে ভীষণভাবে এটা এফেক্ট করে, যে বাবার ছিল আমারও হয়েছে, এটা তো খুব কমন আমরা দেখতে পাই। 2 নম্বর আরেকটা হলো যে কিছু ফ্যাক্টর, যেমন ওবেসিটি। এখনকার দিনে আমরা এত ভেরিকোজ ভেন পাচ্ছি কেন এখন? কারণ হলো একদম লাইফস্টাইল, খুব খারাপ লাইফস্টাইল, এবং হলো আমাদের যে কাজ বেড়েছে তাতে অসম্ভব সময় আমাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এই যে দেখছেন এত দোকান, তার এত সেলসম্যান, তারা সব দাঁড়িয়ে আছেন, এই যে সব সময় আমাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এটা এই ধরনের কাজ বেড়েছে। ওবেসিটি একটা বড় ফ্যাক্টর। আর মেয়েদের ক্ষেত্রে আরেকটা ফ্যাক্টর হলো প্রেগনেন্সি। যখন আমাদের প্রেগনেন্সিতে ওই বেবি চাপ দেয়, তখন কিন্তু মায়েদের অনেক সময় আর্লি ভেরিকোজ ভেন তৈরি হয়। এগুলো কিছু রিস্ক ফ্যাক্টর আর কি ভেরিকোজ ভেনের। বেশ, আমাদের ফোনে কে আছেন? নমস্কার। হ্যালো, স্যার, বলুন। স্যার, হ্যাঁ, আমার ছেলের বয়স হচ্ছে 36। হুম। ও অটিস্টিক, মানে স্পেশাল পার্সন আর কি। তো ওর 8 বছর আগে ওর পাইলস অপারেশন হয়েছিল, সম্ভবত ওই স্টেপলিং বা এরম ধরনের অপারেশন, আমি ঠিক ডিটেল বলতে পারবো না। তখন ওর 4th স্টেজে ছিল পাইলস, যেটা অপারেশন হয়েছিল।
এখন এই গত 2 বছর ধরে ওর আফটার ব্লিডিং হচ্ছে। তো এমনিতে যেহেতু স্পেশাল পার্সন, ওকে অপারেশন করা খুব ঝামেলা, ইঞ্জেকশন দেওয়া বা আদার টেস্ট করানো গুলো। তো এখন কি অপারেশন আবার করাতে হবে, বা করালেও কোন ধরনের অপারেশন ওর পক্ষে অ্যাপ্রোপ্রিয়েট হবে, এটা নিয়ে যদি হুম কিছু বলেন। হুম শুনতে থাকুন আপনি। যা শুনে বুঝলাম, মানে উনি টেকনিকটা বলতে পারলেন না, ব্যান্ডিং বা কিছু একটা হবে। হুম ব্যান্ডিং হলো যে ওখানে দিয়ে একটা গার্ডারের মতো জিনিস বেঁধে দেওয়া পাইলস টিস্যুতে, যাতে ওটা খসে পড়ে যায়। এবার দেখুন, মানে আমাদের খুব ধারণা থাকে যে পাইলস অপারেশন করার পর বারবার পাইলস হয়। এটা খুব একটা গুরুত্বপূর্ণ টপিক, ঠিক। যে ডাক্তারবাবু একবার আবার পাইলস হয়েছে, আসতাম এটাই। আবার 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 হ্যাঁ। পাইলস হয়েছে। মানে অনেকে বলে পাইলস অপারেশন করে কোনো লাভ নেই। একদম একদম। এই জিনিসটা মাথায় রাখতে হবে, পাইলস আমাদের সবার আছে। গোটা পৃথিবীতে যত মানুষ আছে তাদের সবার পাইলস আছে। পাইলস হলো শরীরের নর্মাল অংশ। প্রত্যেক মানুষের 3টে করে পাইলস থাকে। এটাকে বলে হেমোরয়েডাল কুশন, অর্থাৎ রক্তের একটা থলি যেখান থেকে অ্যানাল ক্যানালে রক্তের সাপ্লাই হয়। এটা সবার উপরের দিকে থাকে, একটা নির্দিষ্ট জায়গায় থাকে। আমরা যারা কনস্টিপেশনে ভুগি বা যাদের এরকম স্বভাব আছে, বারবার করে 1 ঘন্টা ধরে বসে বসে চাপ দিচ্ছি, তাদের ক্ষেত্রে এই হেমোরয়েড বা পাইলসের টিস্যুগুলো নিচের দিকে নামতে থাকে, এবং যেমন যেমন নামতে থাকে তেমন তেমন তারা রোগে পরিণত হয়। যেমন গ্রেড 1 ফুলে উঠেছে, জায়গা থেকে নেমে গেছে কিন্তু বাইরে বেরিয়ে আসে। গ্রেড 2 বাইরে বেরিয়ে আসছে আবার নিজের মতো ঢুকে যাচ্ছে। গ্রেড 3 বাইরে বেরিয়ে আসছে আর ঢুকছে না, এবার ঠেলে ঢোকাতে হচ্ছে। আর গ্রেড 4 এমন বেরিয়েছে আর ঠেললেও ঢুকছে না। এই হলো পাইলসের 4টে গ্রেড। তাহলে মাথায় রাখতে হবে, পাইলস আকাশ থেকে আসছে না, আপনার ভেতরেই ছিল, ওটা আপনি ঠেলে নামিয়েছেন। এবার ধরুন একটা নামলো, ডাক্তারবাবু একটা অপারেশন করে দিলেন, 5 বছর পর আরেকটা নামলো, তাহলে আপনার 3বার পাইলস অপারেশন হতে পারে। কিন্তু এক্ষেত্রে আমি বলবো, লেজার পদ্ধতি একটা ম্যাজিক এনে দিয়েছে। কি ম্যাজিক? সেটা হলো যে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি হেমোরয়েডে কিন্তু আমরা ওপেন সার্জারি করতে পারি না, ওই ভেতরে ঢুকে কাটাটা সম্ভবপর হয় না। কিন্তু লেজারের মাধ্যমে কি হয়, ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি হেমোরয়েডও আমরা লেজার মেরে দিতে পারি, ভেতর থেকে সেটা শুকিয়ে দিতে পারি। অর্থাৎ আপনি একটা 3rd ডিগ্রি হেমোরয়েড যেখান থেকে রক্ত বেরোচ্ছে, বাইরে বেরিয়ে আসছে, হাত দিয়ে ঠেলে ঢোকাতে হচ্ছে, আপনি তার জন্য আমার কাছে এলেন, আমি সেটা যেমন করব, বাকি যে আপনার ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রি দুটো পাইলস রয়েছে ভেতরে, সেটাকেও আমরা লেজার দিয়ে নষ্ট করে দিতে পারবো। ফলে এটা একটা বিশাল বড় সুবিধা, বিশাল বড় একটা প্রাপ্তি এই পাইলসের লেজারের মাধ্যমে পাইলস চিকিৎসায়, যে আমরা 3টে পাইলসকে একসাথে অ্যাটাক করতে পারি, যেটা কিন্তু ওপেন সার্জারিতে পসিবল হতো না। ফলে ওনার ছেলের অবশ্যই লেজারের মাধ্যমে পাইলস চিকিৎসা করানো উচিত, এবং তাতে অবশ্যই যদি আগের বার একটা হয়ে থাকে, এখন 2টো করে দিলে তার সম্পূর্ণ ঠিক হয়ে যাবে এবং পার্মানেন্টলি ঠিক হয়ে যাবে। অপারেশন করলেই কেন সেটা বায়োপসিতে পাঠাতে হবে? হ্যাঁ, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম হলো তো মেডিকো লিগাল। ধরুন একটা গলব্লাডার অপারেশন করলাম, কিচ্ছু নেই, নর্মাল একটা পাথর ছিল, বা একটা অ্যাপেন্ডিক্স করলাম একটা বাচ্চা ছেলের, একটা ছোট জিনিস বার করলাম, ওর মধ্যে তো কিছু নেই, আমি নিজে দেখেই বুঝতে পারছি, স্টিল বা একটা সিবেশিয়াস সিস্ট, ছোট একটা আঁচিল। বায়োপসি মাস, এটা মেডিকো লিগাল ডকুমেন্টস, আমি কি কেটে বাদ দিলাম? আমি তো অ্যাপেন্ডিক্স বলে একটা ফ্যাট টিস্যু দিয়েও বলতে পারি এটা অ্যাপেন্ডিক্স না, আমাকে প্রমাণ রাখতে হবে যেটা অ্যাপেন্ডিক্স। এবং তাছাড়াও অনেক সময় দুর্ঘটনা ঘটে, অনেক সময় কার্সিনয়েড বলে একটা টিউমার হয় অ্যাপেন্ডিক্সের মধ্যে, যেটা হয় সেটা ধরা পড়ে গেল, তখন তার চিকিৎসার প্রয়োজন। অনেক সময় একটা বিনাইন দেখে মনে হচ্ছে কিছুই নয়, তার মধ্যে হয়তো একটা মানে একটা ম্যালিগন্যান্টের একটা চেঞ্জ চলে এসছে হঠাৎ করে। তো বায়োপসি ইজ ভেরি ইম্পর্টেন্ট। বায়োপসি, কোনো অপারেশন করলে যদি কোনো টিস্যু আমি কেটে বাদ দিই, সেটা অবশ্যই বায়োপসি করতে হবে। বেশ, স্বপন কুমার মণ্ডল তিনি বলছেন যে পাইলস হলে সার্জারিটা অসম্ভবই। মানে তিনি আশা করছি তার উত্তর পেয়ে গেছেন এতক্ষণে। এরপরে বলছেন পতিত পাবন দাস, ফরিদপুর, বাংলাদেশ থেকে আমাদের ফেসবুকের লাইভের কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন, যদিও একটু অন্য বিষয়, মানে আগের বিষয়। সেটা হচ্ছে যে আমার ডান পায়ের পাতার তলায় ছোট্ট একটা ছিদ্র রয়েছে, যা আস্তে আস্তে বড় হচ্ছে, এর জন্য কি করণীয়? ওটা ওনার কর্ন হয়েছে। হ্যাঁ, ওটা একজন সার্জেন ডাক্তারবাবুকে দেখান, উনি ক্লিনিক্যালি এক্সামিন করে যদি মনে করেন অপারেশন করবেন, অপারেশন করলেই ভালো হয়ে যাবে ওটা। বেশ, আমাদের অনেক বন্ধুরা আছেন, এবং অনেক বন্ধুরা আমাদের আজকের যে সার্জারি নিয়ে কথা হচ্ছে সেই বিষয়ে প্রশ্ন করলে তবেই কিন্তু আমরা ডাক্তারবাবুর কাছে সেই প্রশ্নে যাব, কারণ অনেকে অন্য ধরনেরও প্রশ্ন করছেন। তাদেরকে জানাই
সার্জারি রিলেটেড যে কোনো প্রশ্নতে আপনারা আসতে পারেন এবং আমাদের সাথে রয়েছেন ডক্টর প্রসেনজিৎ চৌধুরী, প্রখ্যাত সার্জন। তার থেকে আমরা সার্জারির খুঁটিনাটি জেনে নিচ্ছি। আপনি আসছেন কিভাবে আসছেন, 100.1 FM গোল্ডের যে অফিসিয়াল পেজ আছে সেখানে ফেসবুক লাইভে সরাসরি আসছেন। এছাড়া আপনি আসছেন আকাশবাণী কলকাতার যে অফিসিয়াল পেজ আছে সেখানে ফেসবুক লাইভে আছি আমরা, মৌসুমী বিশ্বজিৎ, আর আসছেন সেখানেও সরাসরি। এছাড়া আমাদের ফোন নাম্বার রয়েছে 22488085, সরাসরি কথা বলতে চাইলে আসতে পারেন, আর 9903059992 এখানে হোয়াটসঅ্যাপ বা মেসেজ। আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি, সার্জারির বিষয় নিয়ে কথা হচ্ছে আমাদের বিভিন্ন সময়, কিন্তু একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে কোনো সার্জারির ক্ষেত্রে যখন সার্জারি হয়ে যায় পোস্ট অপারেটিভ যে মেজার, সেক্ষেত্রে কিরকম সতর্কতা দরকার? হ্যাঁ, পোস্ট অপারেটিভ ক্ষেত্রে দেখুন বিভিন্ন অপারেশনের ক্ষেত্রে বিভিন্ন রকমের সাবধানতা প্রয়োজন। ধরুন আমরা যদি কোশ্চেনটা এরকম করে নিই, পাইলসের ক্ষেত্রে কেমন দরকার, হার্নিয়ার ক্ষেত্রে কেমন দরকার, ভেরিকোজ ভেনের ক্ষেত্রে কেমন ভেরিকোজ দরকার? ভেনে কেমন হতে হবে? হ্যাঁ, আমি এক এক করে আসি। একটা কমন কিছু থাকে যে অপারেশনের পর এই কমন ফ্যাক্টরগুলো আমাকে মেনটেন করতে হবে। যেমন অপারেশনের পর আমরা কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, হুম। ফলে এই যে অ্যান্টিবায়োটিকের ইটসেলফ কিছু তার সাইড এফেক্টস আছে। সে হুম। গাটকে আমার ডিস্টার্ব করতে পারে, হুম। আমার ডায়রিয়া করতে পারে বা কনস্টিপেশন করতে পারে। ফলে পোস্ট অপারেটিভ পিরিয়ডে যতক্ষণ আমার অ্যান্টিবায়োটিক চলছে এবং ওষুধপত্র চলছে, কখনো বাইরের খাবার আমরা খাবো না। এমন কোনো খাবার খাবো না যেটা খেলে আমার হঠাৎ করে ফুড পয়জনিং হওয়ার ভয় থাকতে পারে। 2 নম্বর, জল সবসময় বিশুদ্ধ ফুটিয়ে খাবো। কারণ ধরুন অপারেশনের পর হঠাৎ করে আপনার ডায়রিয়া শুরু হলো, তো আমরা বুঝতে পারবো না যে ওটা কি আমাদের ওষুধের জন্য ডায়রিয়াটা হচ্ছে, নাকি আপনি একটা খারাপ জল খেয়ে ফেলে আপনার ডায়রিয়াটা হচ্ছে। 3 নম্বর, যদি পেটে কোনো অপারেশন হয়, সবসময় যেটা বলেছে হার্নিয়া হয়ে যেতে পারে অপারেশনের সাইড থেকে, ফলে পেটে প্রেশার পড়ে এমন কোনো কাজ করব না। 4 নম্বর, পেটে যাদের অপারেশন হবে তাদের ক্ষেত্রে বলছি কমোড এটা কিন্তু আমরা একদম অবহেলা করে থাকি, যে কোনোভাবে কমোড ছাড়া কোনো রকম বাথরুম কিন্তু ইউজ করা যাবে না। যাদের বাড়িতে কমোড নেই বা কেউ ভাড়া বাড়ি থাকে, আমার কমোড নেই, আমার ইন্ডিয়ান ল্যাট্রিন, চেয়ার পাওয়া যায় যে চেয়ারগুলোতে কাটিয়ে নেওয়া যায় এবং সেখানে বসে এই কমোডের রোলটা সেই চেয়ারগুলো প্লে করতে পারে। এবার ধরুন পাইলসের ক্ষেত্রে আমি কি সতর্কতা নেব? প্রথম কথা, আমরা তো লেজার করি এখন। লেজারের পর যেটা প্রথম সতর্কতা আমরা যেটা বলি, যে আপনাকে মুভ করতে হবে। আমরা প্রত্যেক রুগীকে বলি যে আপনি পরের দিন থেকে বাজারে যান, মর্নিং ওয়াক করুন। যত চলবেন, হাঁটবেন, ততক্ষণে রক্ত প্রবাহ হবে, তত আপনি নর্মালসির দিকে খুব দ্রুত এগিয়ে যাবেন। আপনার ব্যথা কমে যাবে। যত রক্ত প্রবাহ হবে ততখানি যে পেইন স্টিমুলাস যে কেমিক্যালগুলো সেগুলো তত লঘু হবে, তারা ডিসলভ হয়ে যাবে। কিন্তু আপনি যদি শুয়ে থাকেন, আপনার ব্যথা, আপনার ইনফেকশনের হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যাবে। 2 নম্বর, হাই ফাইবার যুক্ত খাবার। আমরা এমন কোনো খাবার খাবো না, ধরুন আমরা শুধু খাচ্ছি, ভাত খাচ্ছি, ডাল খাচ্ছি না, হাই ফাইবার একটা সবজি খেতে হবে, যেটা আমার সফট স্টুলটা হয়, এটা আমার পেটটা যাতে আমার ক্লিয়ার থাকে। পর্যাপ্ত জল খাওয়া, এটা আমরা সবসময় বলি না যে মানে ব্যথা হচ্ছে, ভাল লাগছে না, জল খেলাম না। তার ফলে কি হচ্ছে, যে ওষুধ, অনেক ইনগ্রেডিয়েন্টস ওষুধের, এগুলো আমাদের ইউরিন দিয়ে বেরোয়, সেগুলো বেরোতে পারছে না। ফলে আমরা আমাদের পটি এবং ইউরিন এই দুটো যাতে ক্লিয়ার থাকে, কারণ আপনি যে ওষুধগুলো খাচ্ছেন সেগুলো কিন্তু তার মাধ্যমে বেরোচ্ছে। ফলে সেটাকে আপনাকে খুব নজর রাখতে হবে যে আমি খাওয়াটা ঠিক করে রাখবো, জলটা পর্যাপ্ত পরিমাণে খাবো এবং অ্যাক্টিভ থাকবো, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবো। এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আপনি যেটা বললেন পাইলসের ক্ষেত্রে, সিজ বাত বলে একটা জিনিস আছে, হালকা গরম জলে ওই আয়োডিন ফেলে, অভিধান আয়োডিন ফেলে ওখানে বসে সেঁক নেওয়া, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। একবার করে আর ইচ্ছা করলো না, তা করলে হবে না, তখন ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকবে। ফলে সিজ বাতটা ভীষণ গুরুত্বপূর্ণ। হার্নিয়ার ক্ষেত্রে তো ব্যাস এই কমন, এর বাইরে আর তো তেমন কিছু নেই। আচ্ছা, নর্মাল। পাইলস, ফিশার এবং ফিস্চুলা, এই তিনটার মধ্যে কি পার্থক্য, আসবো সেই প্রশ্নতে, কিন্তু তার আগে বলি যে আমাদের ফেসবুকের যে লাইভ আছে, আমার বন্ধুরা যোগ দিয়েছেন, তাদের মধ্যে একজন প্রশ্ন করছেন, বলছেন আমার এক বিশেষ বন্ধুর বয়স হচ্ছে 52, 4 বছর হলো পাইলস অপারেশন হয়েছে, প্রস্রাব এবং পায়খানা একদম আটকে রাখতে পারে না, এটা কি অপারেশন করানোর ফলে হতে পারে? কি করতে হবে জানালে উপকৃত হব। ভাস্কর শেহানবিস, কোচবিহার থেকে। হ্যাঁ, যেটা হয় যে অনেক সময় পাইলস অপারেশন
ওপেন মাধ্যমে করলে, যাদের খুব খারাপ ধরনের পাইলস, যে পাইলসে থেকে বলবো ফিস্টুলার অপারেশন করার সময় মেনলি যেটা হয় যে স্ফিংটারগুলো কাট হয়ে যায়, অনেক সময় স্ফিংটারগুলো কেটে যায়, তখন অনেক সময় ইনকন্টিনেন্স, অর্থাৎ স্টুল ধরে রাখতে পারছি না, নিজের মতো লিক করে যাচ্ছে। কিন্তু মানে ইজ ভেরি রেয়ার, মানে কলকাতা শহরে আমি কিন্তু মানে পোস্ট অপারেটিভ এরকম কেস অন্য সার্জেন করার আমি পাইনি, মানে ভেরি ভেরি রেয়ার কলকাতা শহরে আমি দেখিনি। যে মানে একটু সাবধানতার সঙ্গে করলেই কিন্তু এই ধরনের কমপ্লিকেশন সহজেই এড়িয়ে যাওয়া যায়, 1 নম্বর। কিন্তু পাইলসের অপারেশনের সাথে ইউরিন ধরে রাখতে পারছেন না, এটা কোনোভাবেই সম্পর্কিত নয়। এটার জন্য একটা ইউএসজি করে দেখতে হবে আপনাকে, ওখানে প্রস্টেট বেড়ে গেছে কিনা বা অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা। বেশ, ফোনে কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যালো। কে বলছেন? কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি প্রথম থেকে অনুষ্ঠানটা শুনছি। হুম আমার একটা শুধু প্রশ্ন রয়েছে, একটু প্রথম দিককার ব্যাপার। যখন আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি কথা বলছিলেন, আপনার নামটা খুব একটু। যদি শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আপনার নামটা। এবং হ্যাঁ, আমরা আপনার শুনতে পাচ্ছি। নামটা বলুন, তারপরে প্রশ্নটা বলুন। এই কথা কি শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে, আপনার নামটা বলুন, তারপরে প্রশ্নটা বলুন। কথাগুলো কিরকম কেটে কেটে যাচ্ছে। বলুন, আপনার প্রশ্ন বলুন। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে আমার যারা খুব স্থূল মানুষ, তাদের পেটে কি ল্যাপারোস্কোপিক সার্জারি করা যেতে পারে, নাকি সেটা পেটটাকে ওপেন করে করতে হবে? সেই হুম। প্রশ্নটা আমার রয়েছে। না, এই ল্যাপারোস্কোপিক তো তাদের জন্যই বিশেষ করে বেনিফিশিয়াল, যারা স্থূল মানুষ, যারা ওবেসিটিতে ভুগছেন, তাদের ক্ষেত্রে পেট কেটে কাটা মানে তাদের তো ইনফেকশন হবেই। এত চর্বি কেটে ঢুকছি, সেখানে তো ইনফেকশন হবেই। ফলে অবশ্যই যারা ওবেসিটিতে ভুগছেন তাদের ক্ষেত্রে অলওয়েজ ল্যাপারোস্কোপি আমরা চেষ্টা করি। হ্যাঁ, যাতে তাতে কি হয়, মাত্র 3-4টে ফুটো করে অপারেশনটা হয়ে যাচ্ছে, ফলে ইনফেকশনের চান্স অনেক কমে যাচ্ছে। ফলে ল্যাপারোস্কোপিতে মোস্ট উপকৃত হন যারা ওবেস পেশেন্ট। বেশ, এই নামটা মুহূর্তে জানতে পারলাম না আমরা। হ্যাঁ, এই মুহূর্তে আমরা এই আমাদের ফেসবুক লাইভ একটা পেজ দেখলাম, প্রায় 16K ভিউজ। তারা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং প্রশ্ন করছেন, অনুষ্ঠানের প্রশংসাও করছেন। এবারে যে প্রশ্ন আসবে, যেটা মৌসুমী বলেছিল ফিস্চুলার কথা, অ্যানাল ফিস্চুলা, অনেক সময় সেটা ম্যাচিওর হয়ে গেলে আর অপারেশন করা হয় না। এমন কেসও দেখা গেছে যে হসপিটালে ভর্তি করা হয়েছে, অপারেশন হবে, তার আগে সেটা বাস্ট করেছে। আচ্ছা। সেক্ষেত্রে অপারেশনটা হয়নি, হুম। পরবর্তীকালে আবার হচ্ছে। তার মানে হুম। অ্যানাল ফিস্চুলা কি বারবার হতে পারে অপারেশনের পর? একদম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই যে আপনি প্রশ্নটা করলেন, এটা এই প্রথম ফিস্চুলার আমাদের একদম উৎসে মূলে যেতে হবে। ফিস্চুলা কেন হয় এটা না জানলে আমরা ফিস্চুলা রোগটা নিয়ে ডিসকাস করতে পারবো না। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, ফিস্চুলা হওয়ার তো অসংখ্য কারণ আছে, বই ঘাঁটলে আমরা পাবো। কিন্তু আমি মূলত মানে যদি 95% পেশেন্টকে বলি, 2 ধরনের কেস আমি দেখেছি। অ্যানাল ফিসার রোগটাকে দীর্ঘদিন ধরে পুষে রেখেছেন। অ্যানাল ফিসার জিনিসটা কি না, মলদা ছোট হয়ে গেছে, স্টুল পাস করার সময় খুব জ্বালা করছে, যন্ত্রণা করছে, রক্ত বেরোচ্ছে, ওই চেপে চুপে পেনকুলার খেয়ে জলে বসে মলম লাগিয়ে চালিয়ে যাচ্ছে, এই প্যাথি ওই প্যাথি করে চালিয়ে যাচ্ছে। দেখাবো ওই মাসে 3 দিন 4 দিন প্রচন্ড কষ্ট, বাকি দিন মোটামুটি চলে যায়, একটু কাত করে বসি, ম্যানেজ করে যাচ্ছি। অ্যানাল ফিসার মানে একটা ঘা হয়েছে, আপনি যদি কেটে ওখানে রোজ করে স্টুল লাগান, কি হবে, ইনফেকশন হয়ে যাবে, ছড়িয়ে পড়বে। ঠিক তেমন করে ওই ঘায়ের মধ্যে রোজ স্টুল লাগছে, সেখান থেকে কি হয়, হঠাৎ করে ওই একটা ইনফেকশন ক্রিয়েট হয়ে একটা পাস ট্র্যাক মানে পুঁজ হয়ে সেই পুঁজটা ট্র্যাক করে বাইরে বেরিয়ে এলো, এইভাবে একটা ফিস্টুলা তৈরি হয়। 2 নম্বর মেজর কারণ হলো যে অ্যানাসের চারপাশে কোথাও একটা ফোঁড়া হলো। আমরা প্রথমে কি করব, ওরে বাবা সার্জেনের কাছে গেলেই কেটে দেবে, ফলে যে করে হোক ওষুধ খেয়ে, পেনকিলার খেয়ে, অ্যান্টিবায়োটিক খেয়ে সেটা আমরা দাবিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং 100% বলছি ওই ফোঁড়া থেকে আপনার ফিস্টুলা হবেই। ওই যে পুঁজটা বেরোতে পারলো না বাইরের চামড়া দিয়ে, সেটা ভেতরের নরম চর্বি খেয়ে খেয়ে আপনার নরম পায়খানার মলদারকে ফুটো করে ভেতরে ঢুকে গেল, এবং যে মুহূর্তে ঢুকলো সে ট্র্যাক তৈরি করে ফেললো। এটাই ম্যাক্সিমাম পেশেন্ট বলে, একটা ফোঁড়া হয়েছিল, সে ভালো হয়ে গেল, ওষুধ খেলাম ভালো হলো, তারপর থেকে ফুলে যায় পুঁজ বেরোয়, ফুলে যায় পুঁজ বেরোয়, একদম ঠিক একই কথা বলে। ফলে
দুটো জিনিস, অ্যানাল ফিসার অর্থাৎ ব্যথা হচ্ছে, রক্ত বেরোচ্ছে, দিনের পর দিন চালিয়ে যাচ্ছি, এটা করবেন না। অ্যানাল ফিসার থেকে কিন্তু পাইলস এবং ফিস্টুলা দুটোর একদম মানে জন্ম দেয় এই অ্যানাল ফিসার। আর 2 নম্বর, যদি অ্যানাসের ওখানে ফোঁড়া হয়, একদম ছোট ফোঁড়া, তো একটা হেলথ সেন্টারে গেলে ওই ফোঁড়া কাটিয়ে নেওয়া যায়, এই জন্য বড় জায়গাতেও যেতে হয় না। ফোঁড়াটা কাটিয়ে পুঁজটা বার করে দিন, ফিস্টুলা আপনার হবে না। আমরা গোড়ায় গলদ করে ফেলি। আর ফিস্টুলা হয়ে গেলে একবার, কিন্তু আপনি ঠিক বলেছেন, কিন্তু কোনো গ্যারান্টি দেওয়া যায় না যে একবারে ভালো হয়ে যাবে, এটা সম্ভবপর নয়। ইভেন পৃথিবীর বেস্ট যে ক্লিনিক, সেখানেও কিন্তু আপনাকে কনসেন্ট দিয়ে সই করিয়ে নেবে ঠিক। যে এটা কোনোদিন একবারে ভালো হবে। এটা পৃথিবীর কোনো বড়, সব থেকে বড় সেন্টারও এই গ্যারান্টি দিতে পারে না যে একবারে ফিস্টুলা ভালো হয়ে যাবে। কারণ সে কোথা দিয়ে ট্র্যাক তৈরি করে গেছে, আঁকা বাঁকা সেই পথ দিয়ে পুরোটা আপনি ক্লিয়ার করতে পারবো, এটা অনেক সময় অসম্ভব হয়ে ওঠে। এই হলো ব্যাপার। আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে আমাদের ফেসবুক লাইভে। রীতিমতো অনেক প্রশ্ন আছে। বলছে যে পাইলসে লেজার সার্জারি, আচ্ছা, খরচা কেমন হয় সাধারণত, আর নর্মাল সার্জারিতে কেমন খরচা হতে মানে পারে? এটা প্রশ্নটা ঘুরিয়ে বলা যেতে পারে, এমনি সার্জারির সঙ্গে লেজার সার্জারির কত ডিফারেন্স আছে? একদমই মানে কোনো ডিফারেন্স নেই বলতে গেলেই চলে। হ্যাঁ, কোনো ডিফারেন্স প্রায় নেই বলতে গেলেই চলে। ডিপেন্ড করছে আপনি কাকে দিয়ে করাচ্ছেন, কোথায় দিয়ে করাচ্ছেন। এবার ধরুন বর্ধমানে একটা গ্রামীণ হাসপাতালে যে খরচ, কলকাতার একটা হাসপাতাল, তো ডিফারেন্সটা অতম্য হবেই। হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচারের উপর ডিপেন্ড হ্যাঁ, করে। কিন্তু 50,000 এর মধ্যে তো সমস্ত, একটা যদি ওপেন পাইলসও করি আমি কলকাতা শহরে, 50,000 টাকা খরচা হবে, সে লেজারে করুন, ওপেনে করুন, তাই তো খরচ হয়, ওর মধ্যেই তো হয়ে যায়। আমরা কথা বলছিলাম অ্যানাল ফিশার নিয়ে, এছাড়া আর কি কি ফিস্টুলা হতে পারে? না, এবার ফিস্টুলা তো শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে। আমরা যদি অ্যানাল ফিস্টুলার দিকে নজর দিই, যেটা আমি বলছিলাম যে অ্যানাল ফিসার থেকে কিভাবে আমার ফিস্টুলা হতে পারে, এবং আমি অ্যানাল ফিসারকে কেন এত গুরুত্ব দিচ্ছি, কারণ আমাদের এখন যা লাইফস্টাইল, যেভাবে আমরা বাইরের খাবার খেয়ে অভ্যস্ত, আমরা সবজি খাওয়া উঠিয়ে দিয়েছি, বাইরের বিরিয়ানি তো আমাদের এখন রোজকার খাবার, খাদ্য তালিকার ঘরের মধ্যে। খাবার হয়ে গেছে। ফলে এখন আমরা যে দেখতে পাচ্ছি, ওই 20 থেকে 30 বছরের বহু পেশেন্ট তারা আমার কাছে আসছে, এই বয়সে তাদের কি হচ্ছে, অ্যানাল ফিসা, তখন কিন্তু পাইলস হয়নি। অর্থাৎ মলদার ছোট হয়ে গেছে, স্টুল পাস করতে গেলে জ্বালা করছে, মাঝে মাঝে রক্ত বেরোচ্ছে। এইটা পুষে রাখলে কি হচ্ছে, এই যে আমার প্রচুর প্রেসার দিয়ে আমাকে স্টুলটা বার করতে হচ্ছে, ফলে পাইলস গুলো নিচের দিকে ধীরে ধীরে নামতে শুরু করছে, এবং যেটা বললাম, ওই ঘা থেকে একসময় গিয়ে ফিস্টুলা তৈরি হয়ে যাচ্ছে। এবার এই ফিস্টুলা 2-3 রকমের হতে পারে। প্রথম ফিস্টুলা হলো সিম্পল ফিস্টুলা, ছোট্ট ফিস্টুলা, নিচের দিকে এইটুকুন ছোট্ট একটা ট্র্যাক, একটাই মুখ, ভেতরে একটা মুখ, বাইরে একটা মুখ। ফিস্টুলার মেইন জিনিসটা আমি বুঝিয়ে বলি। এই যে ট্র্যাকটা তৈরি হলো, ধরে নিন একটা স্ট্র, যেটা দিয়ে আপনি কোল্ড ড্রিঙ্কস খান, ওরকম একটা স্ট্র আপনার ওখানে কেউ বসিয়ে দিয়েছে, ফিস্টুলা মানে, যার একটা এন্ড আপনার পটির রাস্তার ভেতরের দিকে, আরেকটা এন্ড চামড়ার দিকে, সেখান দিয়ে আপনার পটি ঢুকছে, ওটা পুঁজ হয়ে বেরোচ্ছে। এই হলো ফিস্টুলা। এটাকে আমরা বলবো সিম্পল ফিস্টুলা, ছোট্ট একটা মুখ, একটা দিক। এরপর চলে আসবে কমপ্লেক্স ফিস্টুলা। কমপ্লেক্স মানে কি? 2 রকম কমপ্লেক্স হতে পারে। একটা হলো যে নিচের দিকে, আমি যেটা বলছিলাম, পটির রাস্তায় যে এন্ডটা খুলেছে, সেটা নিচের দিকে খুলেছে, ফলে আমি সহজে অ্যাক্সেস করতে পারছি। আরেকটা হলো অনেক উপরে গিয়ে খুলেছে, যেখানে আমি অ্যাক্সেস করতে পারছি না সহজে, যেখানে অ্যাক্সেস করতে গেলে অনেকখানি কাঁপতে হবে ভেতরে, ফলে সেগুলো হলো কমপ্লেক্স ফিস্টুলা। আরেকটা হলো একটা ফিস্টুলা আপনি পুষে রেখেছেন, চিকিৎসা হচ্ছে না, একটা মুখ থেকে দুটো মুখ, দুটো মুখ থেকে 3টে মুখ, ভেতরে তার শাখা প্রশাখা, যে কারণে দেখবেন আমরা বলি কমপ্লেক্স ফিস্টুলার ক্ষেত্রে এমআরআই করতে, এমআরআই করে দেখা যে ফিস্টুলা তার কোনো ট্র্যাক তৈরি করেছে কিনা, অন্যান্য শাখা প্রশাখা তৈরি করেছে কিনা, তখনই ফিস্টুলা অপারেশন আরো জটিল হয়ে পড়ে। বেশ, ফোনে কে আছেন আমাদের সাথে? নমস্কার, হ্যালো, কে আছেন আমাদের সাথে? না, এই মুহূর্তে নেই। 22488085 এই নাম্বারে কিন্তু সরাসরি আপনি আসতে পারেন, এসে কথা বলতে পারেন। প্রখ্যাত সার্জন ডক্টর প্রসেনজিৎ চৌধুরী আমাদের সাথে আছেন। আর ফেসবুক লাইভেও বেশ কিছু প্রশ্ন এসেছে, তার মধ্যে একজন জানতে চেয়েছেন, অসীম সেন, বিকে পাল অ্যাভিনিউ, কলকাতা 5 থেকে। তিনি বলছেন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনুষ্ঠান হচ্ছে এবং অনেক কিছু জানতে পারছেন। ডাক্তার চৌধুরীর কাছে একটা প্রশ্ন আছে,
সেটা বলছে আমার একাধিক অপারেশন হয়েছে এবং একাধিকবার এমআরআই ও সিটি স্ক্যান করতে হয়েছে। তো এবং ডাই ইনজেকশনও নিতে হয়েছে। এই বারবার স্ক্যান করা এবং ডাই ইনজেকশন নেওয়া কি নিরাপদ? ভবিষ্যতে কোনো কমপ্লিকেশন হবে না তো? আমার বয়স 56 বছর। অসীম সেন। হ্যাঁ, না দেখুন, এখন সিটি স্ক্যানে যে রেডিয়েশনটা আমাদের মধ্যে ঢোকে, সেটা অবশ্যই আমরা যদি একটা হালকা রিস্ক তো বহন করেই। রেডিয়েশন ইটসেলফ ইজ কার্সিনোজেনিক, আমরা জানি সেটা। যে কারণে যারা সিটি স্ক্যান, এক্সরে রুমে যারা কাজ করেন তারা দেখবেন একটা লেডের জ্যাকেট পরে কাজ করে। হ্যাঁ, ফলে বারবার সিটি স্ক্যান হলে যে ওই যে আমার রেডিয়েশনটা ঢুকছে, এটা তো হালকা একটা কার্সিনোজেনিক জিনিস। কিন্তু ঠিক আছে, মানে ওটা যেন অত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আর যেটা ডাই দেওয়া হয় সেটা অবশ্যই দেখে নেওয়া হয় যে ইউরিয়া ক্রিয়েটিনিন কেমন আছে আপনার। তা না দেখে কিন্তু কোনোদিন সিটি স্ক্যানে কেউ কোনোদিন ডাই দেবে না। ফলে দেখবেন সিটি স্ক্যান করার আগে, এমআরআই করার আগে আপনার একটা ইউরিয়া ক্রিয়েটিনিন মাস্ট। তো ডাই এর কাজও তাৎক্ষণিক, সে তখনই বেরিয়ে চলে যাবে। ফলে ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ফোনে কে আছেন? নমস্কার। না, কেউ ছিলেন 22488085 এই নাম্বারে ফোন করছেন আপনারা, আর 9903059996 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করছেন। আর মূলত মানে আমাদের শুনতে শুধু না, দেখতেও পাচ্ছেন। কিভাবে দেখতে পাচ্ছেন আমাদের? আমাদের হোয়াটসঅ্যাপ ছাড়াও দেখতে পাবেন আমাদের ফেসবুক লাইভ 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতার পেজে গিয়ে লাইভ আমাদের দেখতে পাবেন। এই মুহূর্তে আমি একটা খুব বোকা প্রশ্ন করতে চাই। সেই প্রশ্নটা হচ্ছে যে অনেকে বলেন যে রোগটার কথা, সেটা হচ্ছে হারপিস জস্টার। এই হারপিস জস্টার যার বিভিন্ন ট্রিটমেন্ট আছে, সেটা কি কখনো সার্জারি করে কমানো যায়? না, মানে যদি এবার স্কার টিস্যু হয়ে যায়, ধরুন অনেকখানি স্কার টিস্যু হয়ে গেল বা অনেক অ্যাবসেস তৈরি হয়ে গেল, মেনলি এটা জেনারেলি অ্যান্টিভাইরাল বা অয়েনমেন্ট দিয়ে ওটা কমিয়ে দেওয়া যায়। যদি সুপার অ্যাডেড ইনফেকশন হয় তাহলে আমরা কিছু অ্যান্টিবায়োটিক্স দিয়ে থাকি। কিন্তু যদি ডিপ কোনো স্কার টিস্যু তৈরি হয় বা যদি পুঁজ তৈরি হয়, তখনই আমাদের ডাক পড়ে। এছাড়া হারপিস জোস্টারে কিন্তু এমনি আমাদের তেমন ডাক পড়ে না। বেশ, আমরা সার্জারির বিভিন্ন খুঁটিনাটি দিক নিয়ে কথা বলছি। গল ব্লাডার নিয়ে বেশ শুরুর দিকে বেশ কিছু প্রশ্ন এসেছিল আমাদের। গল ব্লাডারের ক্ষেত্রে ঠিক পেটে ব্যথা হলেই আমরা ঠিক কখন বুঝবো যেটা গল ব্লাডারের কোনো রকম অসুবিধার জন্য হয়েছে? না, এটা তো ডাক্তারবাবুরা বুঝবেন, কিন্তু পেটে ব্যথা হলে ফেলে রাখবেন না। এখন ডাক্তারবাবু দেখাতে হবে। এবং গলব্লাডার যে শুধু পেটে ব্যথা দিয়েই বোঝা যাবে তা কিন্তু নয়। একেবারে ব্যথা না হলেও তো গলব্লাডার স্টোন হতে পারে। একদম। এবং এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আসলো, খুব ভালো একটা পয়েন্ট উঠে এলো। এটাকে বলি আমরা ইনসিডেন্টাল ফাইন্ডিং। অর্থাৎ আমার এমনি জাস্ট কিছুই না, নিচের দিকে একটু ব্যথা হতো, ডাক্তারবাবুকে ইউএসজি করতে দিয়েছিলেন, হঠাৎ করে গলব্লাডারে স্টোন ধরা পড়লো। তো আমি ব্যাস ধরা পড়েছি, আমার কোনো ব্যথা নেই, আমি কেন করবো, কিছু করবো। আমি তাদের বুঝিয়ে বলি, মশাই আপনি ভাগ্যবান, যেটাকে বলে ইনসিডেন্টাল ফাইন্ডিং। আপনি কি তখন অপারেশন করতে আসবেন যখন এই পাথর প্যানক্রিয়াসে গিয়ে আপনার অ্যাকিউট প্যানক্রিয়াটিস, আপনি আইসিইউতে ভর্তি আছেন, জীবন মৃত্যুর সাথে লড়াই করছেন, তখন আপনি অপারেশন করাতে আসবেন? না এখন আপনি নির্বিঘ্নে একদিনের জন্য ভর্তি হয়ে অপারেশন করে বাড়ি চলে যাবেন? ফলে এটা আমরা মারাত্মক ভুল করে থাকি, ভাবি যে গলব্লাডার শুনে কোনো ব্যথা নেই, কেন অপারেশন করা। একেবারে তাই। আমি এখানেই প্রশ্নটা আসছিলাম যে গল ব্লাডারে স্টোন হয়েছে, ব্যথা নেই যেটা বললেন আপনি, এমনি অন্যান্য টেস্ট করেছে, রুটিন টেস্ট, ধরা পড়েছে গল ব্লাডারে স্টোন আছে, ব্যথা হচ্ছে না, তাহলে কি ইমার্জেন্সি আছে, এখনই অপারেশন করতে হবে না কতদিন ফেলে রাখা? না, এক্স্যাক্টলি ইমার্জেন্সি কিছু নেই। কিন্তু আমরা যেটা বলে দিই, যে মুহূর্তে গল ব্লাডারের স্টোন ধরা পড়লো, এবার ধরুন আপনি বলছেন ডাক্তারবাবু আমার আন্দামানের টিকিট কাটা আছে, আমাকে যেতেই হবে, আমি এত টাকা দিয়ে বুক করেছি সবকিছু, ঘুরে আসুন, কিন্তু তেল জাতীয় খাবারটা খাবেন না। কারণ গলব্লাডারের কাজ হলো চর্বি জাতীয় খাবারকে হজম করার জন্য, যে যখনই ফ্যাটের সিগন্যাল পায় সে কন্ট্রাক্ট করে করে পিত্তটাকে মানে পাকস্থলীতে বা ডিউডেনাম বা খাদ্যনালীতে পাঠায়, যাতে খাবারটা ফ্যাট জাতীয় চর্বি জাতীয় খাবার হজম হয়। তো আপনি যদি এখন ওখানে গিয়ে এখন তেল ঝাল মশলা খেতে শুরু করেন, সে নিজের মতো চাপতে শুরু করবে এবং তখনই পাথরগুলো লিক করে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। সেই একটা পাথর বেরিয়ে প্যানক্রিয়াসে ঢুকলো মানে ব্যাস, আন্দামানে আপনি অ্যাকিউট প্যানক্রিয়াটিস হয়ে বসে পড়ে রইলেন, প্লেনে করে ইমার্জেন্সি ফিরে আসতে হবে। ফলে গলব্লাডারের স্টোন এবার কিছুদিন আপনি 1 মাস 2 মাস করাতে পারবেন না, ইটস ওকে, কিন্তু ততদিন পর্যন্ত
আপনি তেল জাতীয় খাবার সম্পূর্ণভাবে বর্জন করুন। ইভেন মাছের ঝোল, যে মাছটা ভাজা হবে, কারণ ওই ভাজা মাছটাও কিন্তু তেল অ্যাবজর্ব করছে। ফলে সেইভাবে সাবধানতা নিয়ে থাকুন। আপনি 2-3 মাস অবশ্যই ওয়েট করতে পারেন, কিন্তু এই জিনিসটা মেনে নিয়ে। এই আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি তুলে দিলেন। তাহলে এই যে গল ব্লাডার ধরা পড়লো, অপারেশন হলো, সার্জারি হলো, গল ব্লাডার কেটে বাদ দিয়ে দেওয়া হলো, তারপরে কতদিন তেল মশলা খেতে পারবেন? না, তারপর থেকে আমি তেল মশলা খেতে পারবো। কারণ এটা আমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে আমার পিত্তনালী তো রয়েছে, আমার লিভার তো রয়েছে, আমি সেগুলো তো কেটে বাদ দিচ্ছি না। পিত্তথলি হলো একটা সাময়িক স্টোরেজ সিস্টেম, যেখানে পিত্ত সাময়িকভাবে জমা হয়। কিন্তু কি হয়, যখন আমি এবার এই পিত্তথলি নেই, এবার আমি চর্বি জাতীয় খাবার খাচ্ছি, আমার ব্রেন সরাসরি সিগন্যাল দেবে, আমার লিভার থেকে পিত্তনালী পেয়ে ডাইরেক্টলি খাবার নালীতে আসবে, সে আর গলব্লাডারে যাবে না। হ্যাঁ, প্রথম কিছুদিন আমরা বলি যে তুমি ঘরের সব খাবার খাও, মাছ, চিকেন সবই খাও, বাইরের খাবারটা খেও না। এছাড়া 1 মাস পর থেকে আপনি সমস্ত কিছু নর্মাল, এভরিথিং ইজ নর্মাল, কোনো রকম প্রবলেম হয় না। ফোনে কে আছেন? না, ফোনে এই মুহূর্তে নেই। 22488085 এই নাম্বারে সরাসরি আপনারা আসছেন। ডক্টর প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন আমাদের সাথে, প্রখ্যাত সার্জন। তার থেকে জেনে নিচ্ছি আমরা সার্জারির বিভিন্ন বিষয়, খুঁটিনাটি বিষয়ে তিনি আমরা জানতে চাইছি, তিনি আমাদেরকে জানাচ্ছেন। আচ্ছা, এই যে গল ব্লাডারে অনেকেই বলেন যে গল ব্লাডার অপারেশনের পর খাবারের হজমের অসুবিধা হচ্ছে, সেটা কি গল ব্লাডারটা বাদ দেওয়ার জন্য, না অন্য কোনো কারণে হতে নাকি পারে? মানসিক কারণ আছে? না, মানসিক কারণ নয়। কিছু জিনিস হয়, যেমন এই যে ডাইরেক্টলি পিত্ত, অনেক সময় যেটা হয় অতিরিক্ত পিত্ত চলে আসছে আমাদের খাদ্যনালীতে, তখন একটা ডায়রিয়ার অনুভূতি হয়। হ্যাঁ, একটা একটা ডিসপেপসিয়া, মানে খাবার হজম হচ্ছে না এই একটা অনুভূতি হয়। ফুলনেস, মানে অল্প খেয়েই পেটটা ভরে যাচ্ছে এই অনুভূতি হয়। এটা কিন্তু ধীরে 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 সময়ের সঙ্গে একদম ঠিক হয়ে যায়। এবং সেই জন্য আমরা প্রথম মাসটা বলি যে বাইরের খাবার খাবেন না, অল্প অল্প করে বারে বারে খান। এগুলো ফলো করলে মানে ম্যাক্সিমাম মেজরিটি পেশেন্টের অসুবিধা হয় না। আর কিছু পেশেন্ট কিছু ট্যাবলেট দিতে হয়, কোনো জাস্ট ওষুধ কিছু দিতে হয়, যেগুলো খেলেই ওনারা সুস্থ বোধ করবেন। এটা নিয়ে চিন্তার বিন্দুমাত্র কারণ নেই। ফোনে আছেন কে? নমস্কার। হ্যালো, হ্যালো, বলুন। শুনছি, বলুন। আমি হাওড়া জেলার শ্যামপুর থেকে নবীন পড়িয়া বলছি। বলুন। ডাক্তারবাবু কিছুক্ষণ আগে একটা ওই হাতিল নিয়ে অপারেশনের কথা বললেন, যে সার্জারি বা লেজার থেরাপির মাধ্যমে হাতিল অপারেশন করা যায়। হুম। তো আমার প্রশ্ন হচ্ছে, লেজার থেরাপি করার পর হাতিল কি পুনরায় ফিরে আসতে পারে? ডাক্তারবাবুকে আমার এই প্রশ্নটা। না, আঁচিল জেনারেলি ওই স্থান আর ফিরে আসে না। বেশ। এই যে গল ব্লাডার নিয়ে কথা হচ্ছে, গল ব্লাডারে স্টোন হলে আমরা কিভাবে, কি পদ্ধতিতে সেটাকে অপারেশন করে বাদ দেবো বা সুস্থ থাকবো, কিন্তু এই গল ব্লাডার স্টোনটা কেন হয়, যাতে না হয় সেইটার জন্য কি করণীয় আমাদের? একদম, সেটার জন্য যেটা করণীয়, একটা হেলদি লাইফস্টাইল, যেটা আমরা এই যুগে মেনটেন করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। হ্যাঁ, ওবেসিটি একটা অন্যতম কারণ। যে ওবেসিটি 2 নম্বর কারণ হলো যে আমাদের এই লাইফস্টাইল, মানে ওই খাওয়া দাওয়া, মানে এই ফাস্ট ফুড খাওয়া, অতিরিক্ত চর্বি জাতীয় খাওয়া, তেল জাতীয় খাবার খাওয়া। হ্যাঁ, 3 নম্বর একটা ভাইটাল পয়েন্ট, যেটা আমরা মানে দুঃখজনক হলেও সত্যি যেটা বলতে হবে, এই যে আমি যে মহিলা পেশেন্টদের পাই, তাদের কিন্তু ম্যাক্সিমাম কমপ্লেন করেন যে আফটার প্রেগনেন্সি তাদের গলব্লাডার স্টোনটা এসছে। প্রেগনেন্সি কিন্তু একটা ইটসেলফ বিগ ফ্যাক্টর গলব্লাডার স্টোন হওয়ার, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে। ফলে যখন আমরা ইউএসজি করি, একবার একটা হোল অ্যাবডোমেন ইউএসজি অলওয়েজ করিয়ে নেওয়া উচিত। আমরা তো ইউএসজি করতে যাচ্ছি, ডাক্তারবাবুকে জাস্ট বলা যে ডাক্তারবাবু গলব্লাডারটা একটু দেখে দিন, যে ওখানে কোনো স্লাজ বা কিছু তৈরি হলো কিনা। তাহলে সেক্ষেত্রে সতর্কতা মেনটেন করা। স্লাজ মানে জাস্ট স্টোনের আগের ফর্মটা, জাস্ট ময়লা ময়লা জমেছে, সেই অবস্থাতেও কিছু ওষুধ খাওয়া যায়, কিছু খাবার অ্যাভয়েড করা যেতে পারে, তেল জাতীয় চর্বি জাতীয় খাবার অ্যাভয়েড করা যেতে পারে। ফলে প্রেগনেন্সি কিন্তু একটা বড় ফ্যাক্টর। এবং মায়েদের আমি বলবো, যখন ডাক্তারবাবু আপনার পেটের ইউএসজি করবেন, বলে দেবেন আমার গলব্লাডারটা একটু দেখে দিন, দেখে দেবেন তারা। ফোনে আছেন কে? নমস্কার। নমস্কার। বলুন। হ্যালো, মহাশয় ঘোষপাড়া কমলা ভবন উত্তরমন্ত্রীর কাছ থেকে কি চন্দ্রশেখর ঘোষ বলছি। বলুন, কি বলুন, প্রশ্ন প্রশ্ন আপনার? বলুন। আচ্ছা, বলছি ডক্টরকে আমার সশ্রদ্ধ প্রণাম, আজকে সঞ্চালিকা আমাকে প্রণাম। এবার আমার হচ্ছে কিছুদিন আগে মানে পাইলস ছিল, একটু ব্লাড হতো। এবার রিসেন্টলি একটা ওষুধ খেয়েছিলাম, ওটা ডেট পাইলস হয়ে গেছে। এখন কিছুদিন পর থেকে এখন খুব নিঃশ্বাস চুলকায়, জানি ইন্টারনাল কিছু ব্যাপার হয়েছে কিনা, কাকে দেখাবো যদি একটু পরামর্শ দেয়। আর আমার এক ভাই ওরকম
অপারেশন হওয়ার পর উনি রাসুলপুরকে পেয়েছিলেন ডিসির ঘোষ, উনি মারা গেলেন। না, আপনার কথাটা ঠিক ক্লিয়ারলি শোনা- আসলো না। হ্যাঁ। পরিষ্কার বোঝা গেল না। আমরা এবার একটু বরং যেহেতু সার্জারি নিয়ে আলোচনা করছিলাম, স্টোন তো বললাম, গলব্লাডার স্টোন, ইউরিনারি ট্রাকে স্টোন হলে কি করে বুঝবো এবং তার ট্রিটমেন্ট কি? অপারেশন না করে কি ঠিক করা যায় না? একদম। প্রথম কথা, ইউরিনারি ট্র্যাক্টে যদি কিডনিতে পাথর, সাইলেন্ট পাথর হতে পারে, মানে কিচ্ছু হচ্ছে না। কি করে ধরা পড়ে? হঠাৎ করে ইউরিন ইনফেকশন, ইউরিন করতে খুব জ্বালা করছে, তখন ইউরিন টেস্ট করতে গিয়ে দেখা গেল হঠাৎ করে একটা ওখানে রক্তের কণিকা পাওয়া যাচ্ছে। ভয় পাওয়ার কিচ্ছু নেই, সামান্য একটা ইউএসজি করে দেখা যাবে হয়তো একটা পাথর। আর কিডনি থেকে পাথর যখন নিচের দিকে নামতে থাকে, মানে ইউরেটারে যখন স্টোনটা আসে, তখন সে আপনাকে কাঁদিয়ে ছাড়বে, এমন সাংঘাতিক ব্যথা। যাকে আমরা বলি কলিকি পেন, মানে একদম এই আপনার কোমর থেকে একদম নিচ পর্যন্ত একটা সিভিয়ার একটা পেন হতে থাকবে, মনে হয় জীবন বেরিয়ে গেল। কিন্তু সেটাও সামান্য ইনজেকশনের মাধ্যমে সেটা সারিয়ে দেওয়া সম্ভব। 5 মিলিমিটারের নিচে যে পাথরগুলো আছে, এখন তো 5.5 ইভেন 6 মিলিমিটার পাথর আমরা দেখেছি, কিন্তু 5 মিলিমিটারের নিচে যে পাথরগুলো আছে তাদের ক্ষেত্রে কোনো রকম অপারেশনের প্রয়োজন হয় না। প্রচুর পরিমাণে জল হলো একমাত্র ওষুধ, ওই জলের তোরে ইউরিন দিয়ে ম্যাক্সিমাম পাথর বেরিয়ে যায়। ফলে ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। আপনার নিকটবর্তী সার্জন ডাক্তারবাবু, ইউরোলজিস্ট ডাক্তারবাবুকে দেখান, তাদের পরামর্শ মেনে চলুন। ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউরিনারি স্টোন এমনিই বেরিয়ে চলে যায়। আমাদের ফেসবুক লাইভের একটা প্রশ্ন, যদি উত্তর পেয়ে গেছেন আমি জানি, তাও প্রশ্নটা একবার বলে দিই। অনিন্দিতা গুপ্ত তিনি বলেছিলেন আর কি ফেসবুক লাইভে, যে গলব্লাডার স্টোনের ব্যথা না করলেও যদি হয় তাহলে সাধারণ মানুষ কিভাবে আন্দাজ করবেন ডাক্তারবাবুর কাছে যাব। আমি জানি উত্তরটা অলরেডি আমাদের বলা হয়ে গিয়েছে। এরপরে ঝুমা ঘোষ দেখছেন আমাদের লাইভ, জানিয়েছেন। এরপরে চলে যাব বিধান মল্লিক। তিনি বলছেন 55 বছর বয়স, আসানসোল থেকে প্রথম থেকে তিনি শুনছেন। তিনি বলছেন যে আমার শোনা, আচ্ছা 50 বছর বয়স, হার্নিয়া অপারেশন হয়, আবার হতে পারে শুনে একটু ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করি যে কি করে বুঝবো? সাইকেল চালাই, সাঁতার কাটি, দ্রুত হাঁটি, এইসব নানা রকম কাজে কোনো অসুবিধা নেই তো? আর ভেরিকোজ ভেন হলে হার্টের অনিয়ন্ত্রিত ছন্দ হতে পারে কি? এই দুটো প্রশ্ন তিনি করেছেন। হ্যাঁ, এবার যেটা প্রথম প্রশ্নের উত্তর দিয়ে, হার্নিয়া অপারেশন হয়েছে, 3 মাস পেরিয়ে গেছে, আপনি সমস্ত রকম সাঁতার কাটবেন, ঘুরতে যাবেন, সব রকম সাইকেল চালাবেন, সব রকম কাজ করবেন। কবে কি হবে সেটা তো, তার জন্য তো এখন থেকে ভয় পেয়ে থাকার কিছু নেই। এরকম কোনো কন্ট্রাডিকশন নেই, নিষেধাজ্ঞা নেই যে আপনি এই কাজগুলো করবেন না। যদি আবার ওখানে ব্যথা হয় বা ফুলে ওঠে, আপনি একজন সার্জন ডাক্তারবাবুকে দেখিয়ে নেবেন। এটা নিয়ে এত উদ্বিগ্ন হবেন না, রোগ তো আসবেই, তার মোকাবিলাও আমাদের করতে হবে। 2 নম্বর, ভেরিকোজ ভেনের ক্ষেত্রে একটা ভাইটাল প্রশ্ন করেছেন যে কার্ডিয়াক ছন্দের অনিয়ম হয় কিনা। এবার এটা অনেক ভেরিকোজ ভেন, একটা আর্টেরিওভেনাস ফিস্চুলা বলে একটা জিনিস আছে, মানে যেটা আর্টারি, মানে রক্তের যে ধমনী এবং শিরার মধ্যে একটা ধরনের কানেকশন, ফিস্চুলা, তারা একসাথে জুড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট, পা ভেঙে গেছে সেখান থেকে এটা হতে পারে, কনজেনিটাল জন্মগতভাবে হতে পারে, তখনও কিন্তু ভেরিকোজ ভেন হতে পারে। ফলে প্রথমে যেটা বলেছিলাম, কালার ডপলার স্টাডি করলে সেটা কিন্তু ধরা পড়বে। সেই ধরনের যখন আর্টেরিওভেনাস ফিস্চুলা, অর্থাৎ ধমনী এবং শিরা যখন একসাথে মিলে গেছে কোনো গন্ডগোলের কারণে, তখন কিন্তু কার্ডিয়াক কিছু প্রবলেম আসতে পারে। সেটা আমরা তখন সেই মতো আমাদের চিকিৎসা করতে হয়। ফোনে কে আছেন? নমস্কার। হ্যালো, শুনছি, বলুন। হ্যাঁ, আমার হাইটাস হার্নিয়ার অপারেশন হয়েছে সেপ্টেম্বরে 22 তারিখে। হুম। ঠিক আছে, তা অপারেশনে হওয়ার পরে যে ইউএসজি মানে পেটে যে এন্ডোস্কোপি রিপোর্ট আছে না, এন্ডোস্কোপি করিয়েছি। ঠিক আছে, হুম। পেটে এন্ডোস্কোপির পাইপ ঢুকে যেটা বলে আর কি, ওইটা করিয়েছি। রিপোর্টে দেখা যাচ্ছে যে 38 সেন্টিমিটার। ঠিক আছে, আর এর আগে অপারেশনের আগে ছিল হচ্ছে 42 সেন্টিমিটার। জিআই জাংশনটা ছিল 42 সেন্টিমিটার। অপারেশনের আফটার অপারেশন 38 সেন্টিমিটার। ঠিক আছে, তা অপারেশনটা সাকসেসফুল হয়েছে কি মানে সেটা আর কি জানতে চাইছি। অপারেশন সাকসেসফুল হয়েছে কিনা জানতে গেলে আপনি আপনার সিমটম নিজেকে প্রশ্ন করুন। ওইখানে বাদ আর কি, 38-এ বাদ আর কি। না, আপনার সিমটম কি আগে থেকে ইমপ্রুভ হয়েছে? আপনার যে আগে যে সিমটম গুলো হতো, না আগে যে সিমটম ছিল ওই সিমটম নেই। হ্যাঁ, মানে ব্যাস, তাহলে সাকসেসফুল। যেটা আছে না, তাহলেই সাকসেসফুল। আপনি 38-42 নিয়ে মাথা কামাতে হবে না, ওটা সাকসেসফুল। হ্যাঁ, হাইটাস হার্নিয়া যে ধরনের অপারেশন হয়, আমরা স্টমাকটাকে মুড়িয়ে দিই, বুঝতে পেরেছেন?
স্টমাকটাকে মানে পাকস্থলীকে আমরা ইসোফেগাসের মধ্যে মুড়িয়ে একটা লেয়ার করে দিই যাতে সেটা উপর দিকে উঠতে না পারে। ফলে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই খুব নির্বিঘ্নে ল্যাপারোস্কোপির মাধ্যমে এই ধরনের অপারেশন হয় এবং এটা সাকসেসফুল হবে না কেন? এবারে যে প্রশ্নটা করবে এটা সবার কমন একটা প্রশ্ন, যে আমাদের বিভিন্ন জায়গায় টিউমার হতে দেখি, কোনো বাধা বিঘ্ন করে না, নির্ভেজাল সে থাকে তার মতো করে। তাহলে তাকে নিয়ে কি খুব চিন্তা করার দরকার আছে, বা কোন টিউমারকে নিয়ে চিন্তা করব? একদম। যেমন ধরুন নিউরোফাইব্রোমা, মাল্টিপল নিউরোফাইব্রোমা বলে এক ধরনের রোগ আছে আমাদের পেটে, হাতে, অনেক জায়গায় গুটলি 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 বেরোয়, কিন্তু ডাক্তারবাবুকে দেখিয়ে নিতে হবে, সেগুলো কোনো চিকিৎসারই প্রয়োজন নেই, আছে যদি একটা খুব বেড়ে যায় তখন ওটাকে অপারেশন করে রিমুভ করে দেওয়া। কিন্তু কিছু ধরনের টিউমার আছে, যেমন ধরুন সিবেসিয়াস সিস্ট, লাইপোমা, ফাইব্রোমা, যেগুলো রেখে দিলে ক্রমশ সেটা সাইজে বাড়তে থাকবে। তাহলে কি হবে, যেটা একদম ছোট্ট একটা কেটে 1 ঘন্টার মধ্যে বাড়ি যেতে পারতেন, সেই অপারেশনটাই আপনি 10 বছর পরে এসে করাচ্ছেন, পুরো অজ্ঞান টজ্ঞান হয়ে একসা কাণ্ড করে একটা বড় অপারেশন হয়ে গেল। এই ধরনের আর একটা বিপদ হলো, এই যে সিবেসিয়াস সিস্ট, ফাইব্রোমা, লাইপোমা, এগুলো তো আবার ইনফেকশন হতে পারে। ইনফেকশন হয়ে লোকাল সেলুলাইটিস হয়ে পুরো লাল হয়ে পুঁজ হয়ে গেল, যাকে আমরা বলি ইনফেক্টেড এসওএল। সেক্ষেত্রে তখন কি হবে না, আপনার একটা বার্ডেন, মানে ইকোনমিক্যাল বার্ডেন, অ্যান্টিবায়োটিক খাওয়া, ভর্তি হওয়া, এইসব যেটা ডে কেয়ার সার্জারির মাধ্যমে করিয়ে নেওয়া সম্ভব, সেটাই একটা বড় একটা ব্যাপার হয়ে গেল। আরোগ্য নিয়ে হাজির মৌসুমী বিশ্বজিৎ, আর আমাদের সাথে আছেন প্রখ্যাত এত সার্জন, ভালো আলোচনা হচ্ছে, নামই ভুলে যাচ্ছে মৌসুমী, দেখো কি অবস্থা। আমাদের সাথে রয়েছেন প্রখ্যাত সার্জন ডক্টর প্রসেনজিৎ চৌধুরী। এবং আমাদের- এত সুন্দর বলছেন, ইতিমধ্যে প্রায় আমরা একটা পেজে দেখলাম আমি এইমাত্র প্রায় 26K ভিউজ, তারা অনুষ্ঠান শুনছেন এবং দেখছেন, আমাদের প্রশংসা- সাথে আছেন। প্রশংসা করছেন তারা অনুষ্ঠানের। আচ্ছা, ফেসবুক লাইভের কথা বলছেন বিশ্বজিৎ, তাই 27.4K। ফেসবুক লাইভ থেকে আরো একটা প্রশ্ন আছে, বলছেন যে গল ব্লাডারে পলিপ হলে কি করতে হবে? শুভ্রা দীপা সিনহা তার ফেসবুকের নেম। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ছোট পলিপ, 5 মিলিমিটার 6 মিলিমিটার পলিপ, কিচ্ছু করতে হবে না। 6 মান্থলি অবশ্যই ইউএসজি করে করে ফলো আপ করতে হবে যে সাইজে বাড়ছে কিনা। যদি দেখা যায় হঠাৎ করে সাইজে বাড়তে শুরু করলো, তখন আমাদের অপারেশন করতে হবে। কিন্তু পলিপের সাইজ যদি 1 সেন্টিমিটারের উপরে হয়, তাহলে আমরা বলবো এটা অপারেশন করিয়ে নিতে। কারণ এই পলিপ হলো প্রি ক্যান্সারাস, মানে ক্যান্সার হবেই এরকম ব্যাপার নয়, যেমন সিগারেট খেলেই ক্যান্সার হবে এরকম ব্যাপার না, কিন্তু সিগারেট খেতে আমরা বারণ করি কেন, যে লাং ক্যান্সার হতে পারে। পলিপ তেমনই একটা জিনিস, গলব্লাডারের পলিপ, ওই পলিপ থাকলে গলব্লাডার ক্যান্সার হতে পারে, তাতে ঘাবড়ে যাবার কিছু নেই, যে মানে পলিপ মানে ছুটে গিয়ে অপারেশন করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনি ফলো আপও করতে পারেন ছোট পলিপের ক্ষেত্রে, যে 6 মাস বা 1 বছর পর আমরা ইউএসজি করলাম, ডাক্তারবাবুকে দেখালাম, বললো না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আবার 1 বছর পর একটা ইউএসজি করে চলে এসো, ব্যাস, এইভাবেও থাকতে পারেন। পলিপের সাইজ দ্রুত বাড়লে বা বেশি বড় হলে তখন অপারেশন করতে হবে। ফোনে কে আছেন সরাসরি? নমস্কার। নমস্কার, বলুন বলুন। আমি ধুলাগড়ি শিবতলা থেকে বাবলু মোদি বলছি। বলুন, কি প্রশ্ন রয়েছে আপনার? ডাক্তারবাবুকে নমস্কার জানাই এবং আপনাদের নমস্কার। উপস্থাপক যারা আছেন ওনাদেরও নমস্কার। হুম। আমার প্রশ্ন হচ্ছে, আমি 1999 সালে হার্নিয়া অপারেশন হয়েছিলাম। আচ্ছা, সেটা তো গেলই, তার পরবর্তী আবার 2000 সালে আবার লেফট সাইড থেকে রাইট সাইডও হার্নিয়া অপারেশন করেছিলাম। সমস্যা হচ্ছে আমার রাইট সাইডে যেটা অপারেশন করছি তার কোনো সমস্যা নেই, পরে যেটা 2000-এ করেছিলাম, কিন্তু 1999 সালে যেটা করেছিলাম, আমি যদি কিছুক্ষণ দাঁড়াই বা কিছু যদি একটু চলাচল করি বেশি, আমার ওই দিকটা একটা মৃদু মানে পেন অনুভব করি। তা এটা এখনো পর্যন্ত কেন হয়? ডাক্তারবাবুকে আমি দেখিয়েছিলাম, ডাক্তারবাবু বলেছেন ও ঠিক আছে, ওটা পরে পরে ঠিক হয়ে যাবে। কিন্তু যে ডাক্তারবাবু মানে যে সার্জন অপারেশন করেন তিনি এখন এক্সপায়ার করে গেছেন, আর সেই সময় ভাবে যোগাযোগ করা হয়নি, আর তারপরে ডাক্তারও দেখানো হয়নি, কিন্তু এটা এখনো হয় আমার। আর একটা প্রশ্ন, হার্নিয়াটা কি কারণে হয় যদি ডাক্তার একটু বিশেষ করে আমাকে বলেন, আমি একটু সঙ্গে থাকুন আপনি। সঙ্গে থাকুন আপনি। প্রথম কথা হলো, যদি যেটা আমি বলছিলাম আগেও, যে নিউরোপ্যাথিক পেন বলে একটা পেন হয়, অনেক সময় ওখানে যে জালটা দেওয়া থাকে সেই জালটা ফাইব্রোসিস তৈরি করে এবং সেখানে নার্ভগুলোকে ট্র্যাপ করে ফেললে একটা পেন হয়। কিন্তু সব থেকে ভালো হয় যদি আপনি একজন সার্জেন ডাক্তারবাবুকে দেখিয়ে ওখানকার একটা ইউএসজি করে দেখে নেন যে কোনো রেকারেন্স হলো কিনা, নিশ্চিন্ত হয়ে গেলেন, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিছু ওষুধ খেলে সেই ব্যথা কমে যাবে। এটা 1 নম্বর।
আর হার্নিয়া কেন হয় এটা তো একটা বিশাল বড় চ্যাপ্টার আমাদের ডাক্তারি পড়তে গিয়ে আমাদের পড়তে হয়েছে। ঠিকই। ছোট করে বলি, 1 নম্বর কনজেনিটাল, বাচ্চা জন্ম থেকেই হার্নিয়া হতে পারে। 2 নম্বর ইনসিশনাল হার্নিয়া, অর্থাৎ অপারেশন হয়েছে, আপনি সাবধানে থাকেননি, তার 2 দিন পর থেকে মাটিতে বসতে শুরু করেছেন, ভারী জিনিসপত্র তুলতে শুরু করেছেন, তখন তাকে বলে ইনসিশনাল হার্নিয়া। আর একটা হলো ওল্ড এজ হার্নিয়া, আপনার মাংসপেশি দুর্বল হয়ে গেছে বয়সের কারণে, সেখানে গ্যাপ তৈরি হয়েছে এবং সেখান দিয়ে হার্নিয়া হয়েছে। আরেকটি ইম্পর্টেন্ট হার্নিয়া আম্বেলিকাল হার্নিয়া, যেটা আমরা খুব অবহেলা করি। নাভিটা ফুলে উঠেছে ডাক্তারবাবু, কোনো ব্যথা যন্ত্রণা নেই, কি করব, এটাকে বলে আম্বেলিকাল হার্নিয়া। অবশ্যই একজন সার্জেন ডাক্তারবাবুকে দেখাবেন, সেটার একটা ইউএসজি করে দেখতে হবে ওটা শুধু ফ্যাট বেরিয়ে আছে না পেটের নাড়িভুঁড়ি ওখান দিয়ে বেরিয়ে আসছে। যদি দেখা যায় যে হার্নিয়া বড় বা পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে আসছে, এগুলো অপারেশন করতে হবে। নাভি ফুলে গেছে, কিছু ব্যথা নেই বলে বসে থাকলে হবে না, সেটা একসময় এমন ব্যথা হবে তখন পুরো পেট কেটে বড় অপারেশনের প্রয়োজন হয়ে পড়বে। বেশ, আমাদের ফেসবুক লাইভে আরো বেশ কিছু প্রশ্ন আছেন। ভাস্কর সেহানবিশ খুব তিনি আরো একটা তাড়াতাড়ি প্রশ্ন প্রশ্ন করতে করেছেন। হবে, হ্যাঁ, সময় কিন্তু নেই, প্রশ্ন বলছেন অনেক আছে। আমার বাবা 80 বছর বয়স, ব্রেস্টে 3 বার অপারেশন হয়েছে কলকাতা থেকে, একবার 3টি এবং আরেকবার 4টে সিস্ট বেরিয়েছে, বায়োপসি রিপোর্ট একদম ঠিক আছে, এখনো বুকে যন্ত্রণা হয়, বারে বারে সিস্ট হচ্ছে, কেন হচ্ছে জানলে উপকৃত হব। অনেকের এই টেন্ডেন্সি থাকে মাল্টিপল সিবেসিয়াস সিস্ট, হ্যাঁ, খুব ছোট ছোট সিস্ট দেখা যাচ্ছে না চোখে, পরে গিয়ে আবার ওটা গ্রো করলো, ঠিক আছে। এগুলো নিয়ে সুপারফিশিয়াল সার্জারি, যেগুলো স্কিন এবং সাবকুটেনাস টিস্যুর সার্জারি অর্থাৎ সুপারফিশিয়াল সার্জারি, সেগুলো বারবার হলেও ভয়ের কিচ্ছু নেই, কিচ্ছু ভয় পাওয়ার নেই। মনে হয় আজকের দিনের শেষ ফোন। হুম, হ্যালো। কে আছেন? চটপট করে একটু বলুন প্রশ্নটা। নমস্কার দিদিভাই। চটপট প্রশ্ন আর আপনার নাম। হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে মধুমঙ্গল পাল বলছি। বলুন। আর প্রশ্ন হচ্ছে, ডাক্তারবাবুকে প্রশ্ন করছি, 7-8 মাস হয়ে গেল আমার বৌমার গল ব্লাডারে পাথর হয়েছিল, যে অপারেশন করে নিয়ে আসা হয়েছে। আমি ডাক্তারবাবুকে যে প্রশ্ন করছি, ওনার কোনো কিছু খাওয়া নিষেধ আছে কি? বেশ, শুনতে থাকুন আপনি। কোনো রকম খাওয়ায় নিষেধ নেই। গলব্লাডার অপারেশন হয়েছে, 7 মাস হয়ে গেছে, সব কিছু খেতে পারবে। আপনি যা খান আপনার বৌমা একই খাবার খাবে। এবারে আরো একটা প্রশ্ন, আমাদের সময় খুব কম, হয়তো আমাদের দিক থেকেও এটা শেষ প্রশ্ন, তারপরে আমরা টেক অ্যাওয়ে মেসেজ দেব। আমাদের প্রশ্নটা হচ্ছে যে কিছু টিউমার ব্যথা হয় আর কিছু টিউমার ব্যথা হয় না, দুটোই কি সমান খারাপ? হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, যেগুলো ম্যালিগনেন্ট টিউমার সেগুলো কিন্তু পেইনলেস টিউমার আমরা বলে থাকি, যে ভেতরে একটা টিউমার গ্রো করছে তোর ব্যথা কিছু নেই। হ্যাঁ, জেনারেলি যেটা হয়। আর পেইনফুল টিউমার মানে কি, যে ব্যথা হচ্ছে মানে সেখানে হয়তো অ্যাডেড ইনফেকশন হয়েছে, ওখানে ইনফেকশন হওয়ার ফলে একটু পাস জমে গেছে, একটু রস জমে গেছে, হঠাৎ করে জায়গাটা ফুলে গেছে, ফলে একটা আমার অ্যাডেড ব্যথা হচ্ছে। ফলে শুধু ব্যথা দিয়ে একটা টিউমারকে কিন্তু বিচার করলে চলবে না, তাকে বিভিন্ন টেস্ট দিয়ে ক্লিনিক্যালি এক্সামিন করে আমাকে সেটাকে বিচার করতে হবে। শুরু থেকেই বলছিলাম যে সার্জারি শুনলে সবাই ভয় পায়, একটু বয়স হলে তো বলে বাবা এই তো হয়ে গেল, আবার সার্জারি কেন, আবার কাটাছে না কেন, আর তো কটা দিন। একদম শেষ মেসেজ, যেটা সার্জারির বিষয়ে ভয় না পাবে না কেন? সার্জারির বিষয়ে ভয় পাবেন না এটাই মাথায় রাখবেন, এই সার্জারি বহু প্রাচীন জায়গা থেকে আসছে। আগে যখন পুঁজ হতো, ওই একটা ধারালো জিনিস দিয়ে কেটে দিয়ে পুঁজটা বার করে দেওয়ারই নিয়ম, এবং সেটা এখনো সত্য। ফলে যেটা অপারেশন করতে হবে সেটা অপারেশন না করালে আপনার বিপদ ক্রমশ বাড়তে থাকবে। এখন বিজ্ঞানের বহু উন্নতি হয়েছে, এখন গ্রামে গঞ্জে পর্যন্ত ল্যাপারোস্কোপিক সার্জারি হচ্ছে, ফলে ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। এখন পাইলস ফিস্টুলার ক্ষেত্রে লেজার সার্জারি বেরিয়ে গেছে, ভেরিকোজ ভেনের ক্ষেত্রে লেজার সার্জারি বেরিয়ে গেছে, ফলে ভয় পাবেন না। হার্নিয়ার জন্য একটা সামান্য 3টে ফুটো করে দুদিকের হার্নিয়া একসাথে হয়ে যাচ্ছে, নাভি এত বড় ফুলে উঠেছে, একটা জাস্ট 3টে ফুটো করে আপনার সে অপারেশন হয়ে যাচ্ছে। একেবারে এইখান থেকে আমরা অনুষ্ঠান শেষ করছি। ভয় পাবেন না, যে কোনো অসুবিধা হলে সার্জারিতে যান এবং আশ্বস্ত হন। আজকে অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, এবং উপকৃত হলেন আমাদের শ্রোতারা।